তো সেক্ষেত্রে 3 দিনের ক্লাসের রেকর্ডিং রিপিট করে দেওয়া হবে, অর্থাৎ একদম প্রথম দিনের ক্লাস বা দ্বিতীয় দিনের ক্লাস বা দ্বিতীয় দিন আমাদের বায়োসায়েন্সের ক্লাস হয়েছিল, তৃতীয় দিন অর্থাৎ হিস্ট্রি যে ক্লাসটা হয়েছিল, 3টে ক্লাসের রেকর্ড বা স্টাডি মেটেরিয়াল রিপিট করে দেওয়া হবে। কিভাবে পাবে বা কিভাবে এগুলো তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে পুনরায়, সেগুলো জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ পুরোনো যে সিক্রেট কোড রয়েছে সেগুলো কিন্তু এক্সপায়ার করে গেছে, তা দিয়ে আর কোনো কিছুই হবে না, ওগুলো বারবার পাঠিয়েও কোনো লাভ নেই। তো আমি ক্লাসের শেষে জানিয়ে দেবো। আপাতত ক্লাসটা শুরু হয়ে যাক, ম্যাডাম জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। সবাইকে বলবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে শোনো। আর সিডিপি আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, এখানে কোনো রকম আর্টস সায়েন্স প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট বলে কোনো কিছু নেই, সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। আবারও বলছি, এই ক্লাসগুলোতে আমাদের কিন্তু বেসিক যে জায়গাটা, যে সিলেবাস খুব গুরুত্ব সহকারে সেটা ডিসকাস করা হবে। ম্যাডাম আজকে সিলেবাসটা খুব ডিটেলসে ডিসকাস করবেন তোমাদের সাথে, এবং তারপরে অবশ্যই কোনো না কোনো টপিকে ম্যাডাম যাবেন। এইভাবে কিন্তু কন্টিনিউ চলবে। আজ কিন্তু ম্যাডাম প্রথমে সিলেবাসটা খুব ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করবে। আগে এই জায়গাটা হয়ে যাওয়ার পর তারপর অবশ্যই কোনো টপিকে যাবেন ম্যাডাম, এবং তারপর অবশ্যই তোমার নেক্সট কোনো কিছু কোশ্চেন আনসার বা এরকম কিছু। ঠিক আছে। আর সবাইকে বলবো, মানে বিশেষ করে যারা একদম প্রথম দিন থেকে ক্লাসগুলো করছো, ম্যাডাম অলরেডি জয়েন করে গেছেন, কোনো অসুবিধা নেই। প্রথম দিন থেকে যারা ক্লাস করছো, আরো একবার তাদের কাছে দায়িত্ব থাকলো যে কমেন্ট বক্সটার অপব্যবহারের জন্য না হয়, এটা তোমরা একটু খেয়াল রেখো। মানে খেয়াল রাখছো তো, একটু একটু ইয়েস নোতে জানিও, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। মানে যাতে কমেন্ট বক্সের অপব্যবহার না হয়, যে রেকর্ড ক্লাস কি করে পাবো স্যার, পিডিএফ নোটস ম্যাডাম পিডিএফ দেবেন তো, ম্যাডাম রেকর্ড ক্লাস কি করে পাবো, ম্যাডাম সিক্রেট কোড কি বুঝতে পারছি না। মানে এগুলোর জন্য অ্যাটলিস্ট তোমরা কয়েকজন আছো তো, যে যারা অ্যাটলিস্ট এই জায়গাটাকে প্রতিরোধ করবে। মানে যারা তরুণ থেকে রেগুলার ক্লাস করছো, যাদেরকে ধরো ডিজার্ভিং ক্যান্ডিডেট হিসেবে জানি, কেউ আছো কি? উত্তেজনার পরিমাণ এতটাই কম যে আহ, কেমন একটা যেন ইয়ে ব্যালেন্সিংটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, যেটা প্রথম দিন থেকে বারবার বলে আসছে তোমাদের কাছ থেকে, সেই ইয়ে পাওয়া যায় না। দেখো এতবার বলার পরও কোন রকম সেই সেই অর্থে রেসপন্স নেই। ব্যাপারটা ঠিক আছে, হচ্ছে হবে, চলছে চলবে, এরকম একটা ব্যাপার। সেই অর্থে দেখো কোনো রকম কোনো উত্তেজনা উন্মাদনা পাগলামি, এই ব্যাপারগুলো ওয়ার্ড গুলোর নাম শুনুনি নাকি, যে এগুলোর একটা বিরাট প্রয়োজন রয়েছে, ব্যাপারটা গুরুত্ব দাও না। আবারও বলছি, বেশিরভাগ ছেলে মেয়ের মাথায় ঢুকে রয়েছে যে বোধহয় গাতিয়ে পড়লেই হয়ে যাবে। এই কথাগুলো নিয়ে বহুবার বলেছি, যদিও সেগুলো বলে খুব একটা কাজে লাগছে না দেখতে পাচ্ছি। যাই হোক, চলো, ম্যাডাম জয়েন করে গেছেন। আমি সবাইকে বলবো যে একটু প্লিজ অপেক্ষা করবে, ধৈর্য রাখবে, এবং ক্লাসটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। ডেফিনেটলি তুমি আজকের ক্লাস থেকে এই সাবজেক্টের উপর, অর্থাৎ সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, বা বাংলা যদি বলে আমরা শিশু বিকাশ শিশু মনস্তত্ব, একটা কমপ্লিট গাইডেন্স, একটা কমপ্লিট ওয়ে বা পাথ কিন্তু খুঁজে পাবে। গুড ইভিনিং ম্যাডাম, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ স্যার। গুড ইভিনিং স্টুডেন্টস। আচ্ছা, আগে আমি স্ক্রিনটা শেয়ার করি, তারপরে আমি বাকি বিষয়গুলো বলছি। তোমরা স্ক্রিনটা ঠিকঠাক ভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে। প্রথমেই আমরা তো প্রত্যেকে জানি যে আজকে এখন যে বিষয়টার ওপর আমরা আলোচনা করব বা আমরা জানবো, সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। ওকে, তো আমরা কোন কোন বিষয়গুলো এখান থেকে দেখব সেটা হচ্ছে, একটু দেখিনি, তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে তো। দেখি, দাঁড়াও দাঁড়াও, আমি একটু কালিটা চেক করে নিই। হুম,
আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এবার দাঁড়াও। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়া হাইড করে দিই। তাহলে প্রথমেই আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে আমরা কোন কোন জায়গাগুলো দেখবো, আমাদের আলোচ্য বিষয়গুলো কি কি থাকবে, সিডিপি তে কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ এবং কোন জায়গাগুলো বেশি করে পড়বো, যেখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? আচ্ছা, তো শুরু করছি। মোটামুটি ভাবে সিলেবাসটা আমরা এক ঝলক দেখবো এবং প্রথমেই বলে রাখি, যারা মন দিয়ে ক্লাসটা করছো বা করবে, সামগ্রিকতার পরিপ্রেক্ষিতে একটা ধারণা তো আমরা আজকে পাবোই। তার সঙ্গে এই সিডিপি মানে মেইন যে জায়গা, বা আমরা কেন সিডিপিটা দেখবো, এর গুরুত্ব কোথায় কোথায় প্রয়োগ করব সেটা একটু বলি। সিডিপিটা হচ্ছে একটা শিশুকে বা একটা শিক্ষার্থীকে, যাকেই বলি না কেন, আগে প্রথমে বোঝা। কি বললাম? দাঁড়াও তো, এই প্রবলেমটা একটু দেখে নিচ্ছি আমি। কিছু একটা হয়তো প্রবলেম হচ্ছে। আচ্ছা, হচ্ছে, দেখো। তাহলে একটা শিশুকে বা একটা শিক্ষার্থীকে প্রথমত কি দরকার? বোঝা। যদি আমরা শিক্ষার্থীকে ভালো করে না বুঝতে পারি, বোঝা, ঠিক আছে? যদি আমরা কোনো শিক্ষার্থীকে ভালো, যদি তাকে নাই বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের শিক্ষাদান প্রক্রিয়াটা ঠিকঠাক ভাবে কার্যকারী হবে না। তাহলে সবার আগে আমাদের শিক্ষাদান প্রক্রিয়াটাকে আমাদের লক্ষ্য অনুযায়ী বা সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সব থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে একটা শিশুকে বোঝা, এবং যার জন্য কিন্তু সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। ঠিক আছে, আগে আমরা সিলেবাস দেখি এবং সিলেবাস আলোচনা করতে করতে বাকি বিষয়গুলো আলোচনা করব। সিলেবাসের প্রথমেই যেটা রয়েছে, বিকাশের ধারণা ও নীতিসমূহ। আচ্ছা, এখান থেকে কেমন প্রশ্ন আসে একটু জাস্ট দেখে নিই। এখান থেকে আমাদের স্বাভাবিকভাবে ধারণাগত প্রশ্নটা বেশি আসে, এবং তার সঙ্গে যেটা গ্রোথ, ম্যাচুরেশন, ডেভেলপমেন্ট এবং সেফালোগডাল ও প্রক্সিমোডিস্টাল, এই দুটো জায়গা কিন্তু খুব বেশি আসে এবং এই দুটো জায়গা ম্যাক্সিমাম এক্সামে কভার হয়, সেটা টেট হোক সেটা সিটেট হোক। হ্যাঁ, মানে এই সেফালোগডাল এবং প্রক্সিমোডিস্টাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমে দেখো, একটা ছোট্ট গাছ আমরা দেখতে পাচ্ছি। বেশ, এই গাছটা কি হয়, আস্তে 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 বড় হয়, হয়তো। তো এই গাছটা যখন একটা মানে পরিপূর্ণভাবে যতটা বাড়ার কথা বেড়ে গাছটা ফলে ফুলে ভরে ওঠে, তো এই যে এই ছোট্ট গাছটি ছোট থেকে বড় হলো, এটা আমরা স্বাভাবিকভাবেই জানি বৃদ্ধি। এটা আমরা অন্যভাবে বুঝতে পারি, একটা বাচ্চার ছবি দিয়েও বুঝতে পারি যে একটা ছোট্ট শিশু, সে আস্তে 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 বড় হচ্ছে। এই যে বড় হওয়াটাই স্বাভাবিকভাবে হচ্ছে বৃদ্ধি। তারপরে কি হচ্ছে, গাছটি আস্তে 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 কি হচ্ছে, ফলে ফুলে ভরে উঠছে, তখন সেটা হয়ে যায় ডেভেলপমেন্ট বা বিকাশ। বিকাশের মধ্যে কি কি থাকে? বিকাশের মধ্যে মানে সামগ্রিকভাবে সবটা, মেন্টাল, ফিজিক্যাল, তারপর মোরাল, সামগ্রিকভাবে সবটা, সমস্তটা মিলে হচ্ছে ডেভেলপমেন্ট। তো এই গ্রোথ এবং ডেভেলপমেন্ট, এই দুটোর শিক্ষাক্ষেত্রে প্রয়োগ কি, মানে বৃদ্ধির কি প্রয়োগ রয়েছে বা বিকাশের কি প্রয়োগ রয়েছে, এবং এই যে ম্যাচুরেশন বা পরিণমন, এটা শিক্ষাক্ষেত্রে কি প্রয়োগ,
মানে কি প্রয়োগ রয়েছে সেটা আমরা দেখব। তবে ম্যাচুরেশন কি, ম্যাচুরেশন বা পরিণমন এই জায়গাটা হচ্ছে, দেখো গ্রোথ মানে হচ্ছে শুধু বেড়ে ওঠা, গ্রোথ মানে কি বললাম, শুধু বেড়ে ওঠা। আর ম্যাচুরেশন আমরা যতটা জানি পরিণমন কি, বেড়ে ওঠার সঙ্গে তো সম্পর্কযুক্ত রয়েছে পরিণমনের, তাই তো? ঠিক আছে, একটা জিনিস এখানে দেখো, এই যে আমি ছোট করেই বলি তোমাদের সামনে এই কোন রকম একটা গাছের ছবি আঁকলাম। তো এবার তোমরা শুধু একটু ভেবে বলো, যদি আমার মাংসপেশির কোনো সমস্যা থাকতো, আমার হাতের গ্রিপের কোনো সমস্যা থাকতো, আমি তো স্বাভাবিকভাবে এটা আঁকতে অক্ষম হতাম, হতাম তো? তাহলে কি তোমরা সেটা বলতে পারতে যে সেটা আমার পরিণমন বা ম্যাচুরেশন? সেটা যখন এবার আমি যে হাঁটছি, বা আমরা হাঁটছি, একটা শিশু হাঁটছে, একটা শিশু দৌড়াচ্ছে, এই যে বিষয়টা, এবং সে সঠিকভাবে সে দৌড়াতে পারছে, হাঁটতে পারছে আর পাঁচটা শিক্ষার্থীর মতো, তখন আমরা বলতে পারি যে তার পরিণমনটা সঠিকভাবে হয়েছে। শুধুমাত্র বৃদ্ধি এবং বৃদ্ধিটাই পরিণমন সেটা কিন্তু বলতে পারি না। একটা 5 বছরের বাচ্চা 5 বছরের মানে 5 বছরের মতো হবে, সে হাঁটবে দৌড়াবে স্বাভাবিক, কিন্তু কোনো ক্ষেত্রে তার বৃদ্ধিটা হয়েছে, সে পায়ের বৃদ্ধি হয়েছে, হাতের বৃদ্ধি হয়েছে, কিন্তু ওই সামগ্রিকতার পরিপ্রেক্ষিতে হয়তো হাতের মাংসপেশির কোনো সমস্যা রইলো বা পায়ের কোনো একটা সমস্যা রইলো, তখন কিন্তু আমরা বলবো না যে ম্যাচুরেশনটা ঠিকঠাক ভাবে হয়েছে। এবং আমরা জানি ম্যাচুরেশন কিন্তু অনুশীলনের উপর নির্ভর করে না। হ্যাঁ, আচ্ছা, এবারে এটা শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ, শারীরিক ভাবে কি প্রভাব ফেলে, মানসিক ভাবে কি প্রভাব ফেলে, সেটা আমরা ডিটেলসে দেখবো। তার আগে একবার আলোচনা করে নিই বংশগতি ও পরিবেশ। দেখো আমি আবারও বলবো, বেসিক কনসেপ্ট আমি আশা করি প্রত্যেকের আছে। তাহলে একটা শিশুর বা শিক্ষার্থীর বেড়ে ওঠার জন্য বংশগতির কি প্রভাব রয়েছে এবং পরিবেশের কি প্রভাব রয়েছে সেটা একটু দেখবো। তোমরা একটা জিনিস একটু বলো আমাকে, যে একটা গাছ ধরে নাও, আমি যেহেতু এখানে গাছ মোটামুটি রয়েছে, তো এই গাছের মাটিটা খুব ভালো কিন্তু বীজটা ভালো নয়, তাহলে কি গাছটা ঠিকঠাক ভাবে হবে, হ্যাঁ কি না? একটা গাছ তুমি লাগাবে, মাটি খুব ভালো, ভীষণ উর্বর, মাটি ভীষণ উর্বর, কিন্তু যে বীজটা তুমি বপন করবে বা যে সিডসটা তুমি বপন করবে সেটা একটু খারাপ, ভালো নয়, তাহলে গাছটা কি ভালো হবে, হ্যাঁ কি না? দেখে নি কে কি বলছে। আচ্ছা আচ্ছা, বলছে না হবে না, ঠিক আছে ঠিক আছে, হবে না। এবার একটা জিনিস দেখো, এবার এবার একটু ব্যাকে ভাবো, এবার একটু ব্যাকে আসো, তাহলে মাটিটা তো উর্বর, বীজটা খারাপ, কিন্তু যদি বলে বীজটা বা সিডসটা খুব ভালো, একদম উন্নত, কিন্তু মাটিটা উর্বর নয়, মাটিটা উর্বর নয়, একদম হয়তো বেলে মাটি, তাহলে কি গাছটা ঠিকঠাক ভাবে হবে? সেটাও তোমরা বলবে না। তাহলে এখানে একটা জিনিস ভাবো, বংশগতিকে আমরা যদি বলি যে এটা হচ্ছে সিডস বা বীজ, আর পরিবেশকে যদি আমরা বলি সয়েল, তাহলে একটা গাছ ঠিকঠাক ভাবে বড় হওয়ার জন্য, পরিপূর্ণ হওয়ার জন্য যেমন বীজটা ঠিকঠাক দরকার, মাটিটা ঠিকঠাক দরকার, ঠিক তেমনি একটা শিশু সঠিকভাবে বড় হওয়ার জন্য বা ভালো মানে মানে একদম বলছে সামগ্রিকভাবে তার পুষ্টিগত দিক থেকে, তার পরিগত দিক থেকে যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার মানে গ্রহণ এবং শিক্ষাদান সেটা যে পর্যায়ে আমরা করি থাকি না কেন, একটু হলেও কিন্তু সেটা ব্যাঘাত হবে। ঠিক আছে, এবার এখানে আরেকটা জিনিস যদি বলি, মানে আরেকটা এক্সাম্পল, আমি গানে খুব ভালো, ভালো করে বোঝো, আমি আমি বেশি সময় নেব না, তোমাদের সাথে একটু ইন্টারাকশন করছি, আমি জাস্ট কিচ্ছু না, একটু তোমাদের সাথে আমি কথোপকথন করছি, কিচ্ছু না। তাহলে আমি গানে খুব ভালো, আমি দারুণ ভালো গান গাইতে পারি, দারুণ। এবার আমি তোমাদেরকে বলছি গর্ব করে, জানো আমার জিনগত ব্যাপার এটা, আমি দারুণ ভালো গান গাইতে পারি, কিন্তু দেখো আমি যদি পরিবেশটা না পাই,
আমি যদি পরিবেশটা না পাই, তাহলে আমি আমার গানের যে দক্ষতা বা আমি যে পর্যায়ে যাবার মতো আমার ক্যাপাবিলিটি রয়েছে, যতটা আমার পর্যায়ে যাবার মতো আমার দক্ষতা রয়েছে, আমি কি যেতে পারবো? প্রত্যেকে বলবে না, পারবো না, কারণ আমি পরিবেশ পাচ্ছি না। সেই রেওয়াজ করা বা সেই অনুশীলন করা, সেই স্ট্রাগলের জায়গাটা আমার ঠিকঠাক নেই, কিন্তু আমি পরিবেশ পাচ্ছি। আমাকে হারমোনিয়াম দেওয়া হয়েছে, ভালো টিচার দেওয়া হয়েছে, দারুণ পরিবেশ, কিন্তু আমার ভেতরে সেই সুপ্ত গুণাবলীটা নেই। তাহলে কি আমি পারবো? পারবো না, পারবো। সেক্ষেত্রে বংশগতিবাদীরা বলেছেন যে বংশগতিটাই মেন, এবং পরিবেশবাদীরা বলেছেন পরিবেশটাই আসল। কিন্তু আমরা যখন দুটোকে এক করি, তখন দেখতে পাই যে বংশগতি ও পরিবেশ দুটো ইকুয়াল ইম্পর্টেন্ট। কি বললাম? দুটো ইকুয়াল ইম্পর্টেন্ট। একটা শিশুর পরিপূর্ণভাবে বেড়ে ওঠার জন্য বংশগতি যতটা দরকার, পরিবেশও দরকার। হ্যাঁ, এবার এখান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যথেষ্ট মানে ডিপ, মানে জ্ঞানমূলক, এক কথায় জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু এখান থেকে সত্যিই আসে। তো সেই জায়গাটা আমরা দেখবো কি আসে না আসে, সেটা ডিটেলসে দেখছি পরে। তারপরে রয়েছে সামাজিকীকরণ। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট গল্প বলবো, ছোট্ট গল্প, এবং এটা একটা বাস্তব। সেটা হচ্ছে সামাজিকীকরণের প্রচুর এজেন্ট রয়েছে, আমরা জানি সেটা, আমি না বললেও তোমরা জানো, আমি জানি সেটা, প্রচুর এজেন্ট রয়েছে। এবার কিছু কি রয়েছে, কি রয়েছে, এখন তো হাতে সবার ফোন আছে, সোশ্যাল মিডিয়া রয়েছে প্রচুর। তো গণমাধ্যম তো ওই আমরা ফোন ঘাটলেই সব পেয়ে যাচ্ছি, নেটওয়ার্কের মাধ্যমে প্রচুর রয়েছে। তো এবারে এগুলো তো এক একটা মাধ্যম, এই মাধ্যমের বাইরে আমি তোমাদের সঙ্গে একটা সাইকোলজিক্যাল ব্যাপারের গল্প করবো। সেটা হচ্ছে যে একটা বাচ্চা বা একটা শিক্ষার্থী হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, এবং আশা করি প্রত্যেকে এরকম কিছু না কিছু বাচ্চার সঙ্গে বা শিক্ষার্থীর সঙ্গে তোমাদের পরিচয় হয়েছে, কারণ প্রত্যেকে প্রশিক্ষণ নিয়েছো, স্কুলে গেছো, ম্যাক্রো টিচিং করেছো। তো কিছু বাচ্চা বা শিক্ষার্থী হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, এর কারণটা কি, সেটা আমরা এই যখন সোশ্যালাইজেশন প্রসেসটা দেখবো তখন আমরা বুঝতে পারবো। কিরকম? হঠাৎ করে একটা শিশু বা একটা শিক্ষার্থী আক্রমণাত্মক হচ্ছে, কাউকে মানছে না, বা সেই এক শিশুটা বড় হয়ে বড় কোনো অসামাজিক কাজ করছে। এর কারণ কি, সমস্তটা আমরা এখানে দেখতে পাবো। আমরা সবসময় বলি না যে আমাদের আগের জেনারেশন বা অনেক আগের জেনারেশন খুব ভালো ছিল, সবাইকে রেসপেক্ট করতো, মান্য করতো, সভ্যতা ভদ্রতা ছিল, এখন সেগুলো নেই। এর কারণ কি? এর কারণ কি? এটা সামাজিকটা বাদ দাও, সামাজিক কারণটা আমি ছেড়েই দিলাম, সাইকোলজিক্যাল কারণটা কি? কারণ দেখছে তো তারা, যা দেখছে তাই শিখছে। যেমন একটা পরিবারে দুই ভাই বোন হলো, হয়তো আগে ভাই ছিল বা বোন ছিল, পরে আবার নবাগত কোনো শিশু এলো, ঠিক আছে? এবার স্বাভাবিকভাবে কি হয়, আমরা বড় বাচ্চাটাকে একটু সাইডে রেখে সবাই একটু অ্যাটেনশন দিয়ে ফেলি ছোট শিশুর ওপর, যার ফলস্বরূপ আগের শিশু কি হচ্ছে, সে মেনে নিতে পারছে না। কি মেনে নিতে পারছে না? তার মানে সে ভালোবাসে না তা নয়, সে তার ভালোবাসার ভাগটাকে শেয়ার করতে চাইছে না, যার সমস্ত প্রভাবটা গিয়ে পড়ছে কিন্তু এই শিশুর উপর, যার ফলে সে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যেতে পারে, সে পরিবারের যে মানে একটা ইমোশনাল অ্যাটাচ তার থেকে ডিটাচ হয়ে যেতে পারে, সমস্তটা মানে যার প্রভাবটা তার ব্যক্তিগত জীবনে পড়ছে, এবং সেটা বড় হলেও তার মধ্যে থেকে যাচ্ছে। এবং এটা হিংসাত্মক ব্যাপারটা, এখন পরস্পর যে হিংসাত্মক ব্যাপারটা এইভাবেই কিন্তু গড়ে উঠছে। ওই একটা ছোট বীজ আস্তে আস্তে গাছে পরিণত হচ্ছে, ঠিক সেরকম। তো এই সমস্ত ব্যাপারটা কিন্তু সামাজিকীকরণ প্রক্রিয়ায় রয়েছে। এবার কিভাবে আমরা সেটাকে ঠিকঠাক ভাবে গড়ে তুলবো, কিভাবে শিশুদের বোঝাবো, কিভাবে তাদের সঙ্গে কথা বলবো, সবটা একটা গল্পের ছলে সোশ্যালাইজেশনে রয়েছে। জীবনের গুরুত্বপূর্ণ সময়কাল, আর্নল্ড জোন্স, রুশো, এই জায়গাটা আমরা দেখবো। তবে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, কিন্তু আসে। বিকাশের বিভিন্ন দিক আমরা জানি, একটু আগেই বললাম যে সোশ্যাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট। এবং কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে আমরা প্রত্যেকেই জানি যে সব থেকে গুরুত্বপূর্ণ পিয়াজে,
তারপরে ভাইগোটস্কি, তারপরে রয়েছে কোহেলবার্গ। এই জায়গাগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমরা আশা করি প্রত্যেকে তো দেখছো, তো তোমাদের সাথে আরেকটু এখানে গল্প করি। সে গল্পটা হচ্ছে যে নির্মিতিবাদ, আমাদের সিলেবাস ইনক্লুডেড, হ্যাঁ, কনস্ট্রাকটিভিজম, নির্মিতিবাদ। এবার নির্মিতিবাদ কথাটা কি বলতো? নির্মিতিবাদ হচ্ছে নির্মাণ করা, নির্মাণ। আচ্ছা, এবার আমাকে একটু বলো কি নির্মাণ করবো, কিসের নির্মাণ? কেউ বলতে পারবে নির্মিতিবাদে কিসের নির্মাণ? দেখি কোনো একজন যদি বলতে পারে নির্মিতিবাদ কিসের নির্মাণ। দেখি। আচ্ছা, তোমরা একটু উত্তর করতে থাকো, আমি তোমাদের সঙ্গে আরেকটু কথা বলতে থাকি। সে কথাটা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই হয়তো জানবে যে সবকিছুতেই তো প্রাণের দরকার। এই যে আমি কথা বলছি, আমার মধ্যে প্রাণ আছে, তোমরা ওদিক থেকে রেসপন্স করছো, তোমাদের মধ্যেও রয়েছে। তো আমাদের এই ক্লাসটা, এই ছোট্ট ক্লাসটা, এই ছোট্ট ক্লাসকে প্রাণ দিতে হবে। প্রাণ কিভাবে দেবো তাহলে? আমি একা চাইলে কিন্তু আমি একা প্রাণ দিতে পারবো না। আজকের এই ক্লাসটাকে প্রাণ দেওয়ার জন্য তোমাদের সকলকে কমেন্ট করতে হবে। যা জিজ্ঞেস করবো এবং যেটা বুঝতে পারবে না সেটা একবার কেন 10 বার জিজ্ঞেস করো, তাতে কি প্রবলেম? কিচ্ছু প্রবলেম নেই। না বোঝার জায়গাটা বারবার জিজ্ঞেস করতে থাকো। যদিও সিলেবাস তো এখানে প্রত্যেকেই কম বেশি অবগত আর কি বিষয় সম্পর্কে। কিসের নির্মাণ বলো? আরেকটা কথা, সিলেবাসেই রয়েছে জ্ঞানের নির্মাণ বা শিক্ষার্থীর চরিত্র জ্ঞান নির্মাণ। ভেরি গুড, ভেরি গুড, জ্ঞান নির্মাণ। আরেকটা কথা, সিলেবাসেই রয়েছে যে প্রশ্ন করো, উৎসাহ দাও। এই যে একটা শিক্ষক বারবার প্রশ্ন করেন, এটা কিছুটা ওয়ার্ড কিন্তু কিছুটা সাইকোলজিক্যাল, 90% সাইকোলজিক্যাল। প্রশ্ন করো এবং সেটাকে উৎসাহ দাও। প্রশ্নকরণের কারণ কি? যে আমি একটু পর পর প্রশ্ন করছি, কারণ কি? কারণ ভালো করে দেখো, কারণ হচ্ছে শিক্ষার্থীদের বিষয় সম্পর্কে বিষয়গত লিখিতে বিষয়গত জ্ঞান। আমার শিক্ষার্থীর বিষয়গত জ্ঞান কতটা রয়েছে, শিক্ষার্থীর বিষয়গত ধারণা কতটা রয়েছে, তার পূর্ব জ্ঞান কতটা রয়েছে, এটা জাস্ট একটু দেখার জন্য একটু পরপর প্রশ্ন করি, বা এটা আমাদের সিলেবাসেও রয়েছে। আমি একটু শেষেই আমি বিষয়টা তোমাদের সামনে আনবো। তো তোমরা বলেছ জ্ঞান নির্মাণ, বাহ, তাই হলো কনস্ট্রাকটিভিজম, জ্ঞান নির্মাণ। তো জ্ঞানের নির্মাণটা কিভাবে করব? এটা যে জ্ঞান, আমি নির্মাণ কিভাবে করব? নির্মাণ প্রসঙ্গে বলা হচ্ছে যে পূর্ব জ্ঞান, পূর্ব জ্ঞান। পূর্ব জ্ঞান মানে সবার আছে, সিলেবাস কন্টেন্ট নিয়ে প্রত্যেকে কম বেশি জানি। তো পূর্ব জ্ঞানের সঙ্গে বর্তমানের অভিজ্ঞতা বলো, বর্তমানে কোনো বিষয় বলো, কোনো ঘটনা, সূত্র, তথ্য, যাই হোক, বর্তমানে সেই বিষয়ের ওপর ভিত্তি করে শিক্ষার্থীর যে জ্ঞান কাঠামো নির্মাণ হয়, সেটাই হচ্ছে নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম। তাহলে এবারে কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদ নিয়ে পিয়াজে একটা বক্তব্য দিয়েছেন, ভাইগোটস্কি একটা বক্তব্য দিয়েছেন। এখানে ছোট্ট একটা কথা বলবো, তার আগে আবার জিজ্ঞেস করবো যে আচ্ছা, জ্ঞানগত নির্মাণের প্রবর্তক কাকে আমরা বলতে পারি? এ তো নির্মিতিবাদ দেখলাম, তো এই নির্মাণবাদ তত্ত্ব, জ্ঞানগত নির্মাণবাদ তত্ত্বটি কার? দেখি কে কে জানে। উই, একদম ঝড়ের গতিতে বলো, একদম ঝড়ের গতিতে। জ্ঞানগত নির্মাণবাদ তত্ত্বটি কার? এই জন্যই আমি জিজ্ঞাসা করলাম। মল্লিকা সাহু বলেছে ভাইগোটস্কি, যদিও স্পেলিং মিস্টেক রয়েছে, ভাইগোটস্কি নয়। পুরো কে বলেছে? মৌ বলেছে পিঁয়াজে। ঠিক আছে, ঠিক আছে, চলো এই জায়গাটা একটু মিলিয়ে নাও। আমি কি বলি, যখন বলা হবে সমাজ, সোশ্যাল কন্ট্রাকটিভিজম বা সামাজিক নির্মিতিবাদ, তখন মল্লিকা তখন বলবে ভাইগোটস্কি। আর আমি কি জিজ্ঞেস করলাম, কি বলেছি? কগনিটিভ কনস্ট্রাকটিভিজম বা জ্ঞানমূলক নির্মিতিবাদ, সেটা করব পিঁয়াজে। হলো, এটুকু একটু কনফিউশন অনেকের থাকে,
এবার এই যে আমি বললাম যে জ্ঞানগত নির্মিতিবাদ এবং সামাজিক নির্মিতিবাদ, এখানে আরেকটু পেঁয়াজা বলেছে যে একটা শিশু বা একটা শিক্ষার্থী শেখে কিভাবে বলতো? পেঁয়াজে কি বলেছেন জানি আমরা? কেউ জানলে অবশ্যই কমেন্টে লিখে বলো, আমি দেখছি সেটা। পেঁয়াজা বলেছেন একটা শিশু শেখে প্রথমে জ্ঞান গঠনের মধ্য দিয়ে। কিভাবে বললাম? জ্ঞান গঠনের মধ্য দিয়ে। আচ্ছা, জ্ঞানটা কিভাবে গঠিত হয় সেটা প্রশ্ন। কিভাবে জ্ঞান গঠন করে? ধরো প্রচন্ড গরম লাগছে, এবার একটা ছোট শিশু, আমরা তার সামনে ফ্যানের সুইচটা চাপ দিলাম, আর ফ্যানটা ভর ভর করে ঘুরতে শুরু করলো। তাহলে শিশুটা দেখলো যে খুব গরম লাগলে ফ্যানের সুইচে চাপ দিলে ফ্যান চলে। এটা শিশু দেখলো কি দেখলো না? দেখলো। আচ্ছা, দেখে জ্ঞানটা নিজের মধ্যে নিল কি নিল না? নিল। এর পরবর্তী ক্ষেত্রে যখন ওই বাচ্চাটির বা শিশুটির ভীষণ গরম লাগছে, সে গিয়ে ফ্যানের সুইচে চাপ দিল আর ফ্যান ঘুরতে শুরু করলো, যা গরমটা মিটলো। পেঁয়াজা বলেছে একটা শিশু নিজের মধ্য দিয়ে জ্ঞান গঠন করে তারপর শেখে। ভাইগোটস্কি আবার বলেছেন যে না, একটা শিশু সামাজিক ভাবে শেখে, সমাজ থেকে শেখে, ভাষার মাধ্যমে শেখে। এটা কার তো কে বলেছেন? ভাইগোটস্কি বলেছে। তাহলে ভাইগোটস্কি আবার কি এক্সাম্পল দিয়েছে? যখন আমরা কোনো জ্ঞান নিই বা জ্ঞান গঠন করি, সেটা দেখে গঠন করি তো? দেখে গঠন করি তো? শুনে গঠন করি তো? ধরো আমি এখন বললাম এটা কি গো, বা এটা কি রং? তোমরা বলবে এটা এটা সবুজ, এটা গ্রিন। আচ্ছা, তাহলে তোমার এই কালার সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান ছিল? শিক্ষার্থীদের এই কালারটা দেখিয়ে তাদের শেখানো হয়েছে এটা সবুজ, তারপরে তারা বলতে পারলো যে এটা সবুজ। তাহলে কি এটা দেখে? এটা দেখে, তাই তো? এটা টিচার শিখিয়েছেন, দেখে শুনে তারপর তারা জ্ঞান গঠন করেছে সামাজিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, স্কুলে হোক বা যেখানে হোক। এই বিষয়টা ভাইগোটস্কি আর পেঁয়াজে বলেছেন জ্ঞানগত ভাবে শিক্ষার্থী শিক্ষা লাভ করে। যেমন আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমি তো তোমাকে বলতে পারছি না, দেখাতে পারছি না, আমার খিদে পেয়েছে, আমি সেটা উপলব্ধি করলাম, আমি ফিল করলাম আমার খিদে পেয়েছে, তারপরে বললাম আমাকে খেতে দাও। এই বিষয়টা বলেছেন কিন্তু পেঁয়াজে। এবার যখন ডিটেলসে যাব তখন ছোট ছোট কনফিউশন গুলো মিটে যাবে। এই ছোট ছোট কিছু বিষয় আমরা দেখে নেব। ব্যক্তিত্ব, এটা আমার ব্যক্তিত্ব, ওটা তার ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্ব হচ্ছে পার্সোনালিটি। তা পার্সোনালিটি কি? পার্সোনালিটি হচ্ছে যে বৈশিষ্ট্য বলি প্রত্যেকের থেকে আলাদা করে। বুঝে গেল? আমাকে তোমার থেকে, তোমাকে তার থেকে, তারকে তার থেকে, প্রত্যেকের মতো। এখানে যদি 100 জন ক্লাস করে, 100 জন 100 রকম, কারোর সাথে কারোর বিন্দু মাত্র পার্থক্য থাকবেই। মানে আমরা বলতে পারবো না যে 100-এ 100 একদম মিল রয়েছে, কখনোই নয়। পয়েন্ট মানে 1% হলেও মানে পার্থক্য থাকবে। তো এটাই হচ্ছে পার্থক্য। এবার এখান থেকে প্রশ্ন কেমন আসে? একটা ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, এই টাইপ এমসিকিউ গুলো এখান থেকে বেশি ক্যাপচার করা হয়। বুঝা গেল? অন্তব্যক্তিক, বহির্ব্যক্তিক। অন্তব্যক্তিক কি? আমি নিজেকে নিজের মতো রাখতে ভালোবাসি, নিজের কষ্ট, নিজের আবেগ, নিজের বেদনা, নিজের ভালো লাগা, হাহা হিহি হই হুল্লোড় আমি পছন্দ করি না। ইন্ট্রোভার্ট। এক্সট্রোভার্ট কি? ভীষণ প্রাণোচ্ছল, ভীষণ ভাবে সবার সাথে মিশে যাই, ভীষণ ভাবে গল্প করতে, খেলতে, সবকিছু করতে ভালোবাসি। তো এগুলো হচ্ছে ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য। দেখে নেব আমরা ডিটেলস। ফ্রয়েড অ্যাডিকশন, ফ্রয়েডটা আমি আজকে আলোচনায় কিছুটা রেখেছি, সেই জন্য ফ্রয়েডটা আমি একটু পরে আলোচনা করছি। অ্যাডিকশন, আচ্ছা তোমরা একটা জিনিস একটু ভেবেছো, যারা একটু ভাবুক টাইপের, কিছুটা আমার মতো, তারা একটু বলো তো, যে মনে হয় না যে যখন আমার বয়স হবে তখন আমি কি করব, বা আমি যখন কৈশোরে ছিলাম তখন আমি কি করতাম, এগুলো মনে হয় না কখনো একটু একা বসে আমরা ভেবেছি? দেখো এখন তো ঠিক আছে উদ্যমতার বয়স, লাফিয়ে বেড়াচ্ছি, খেলে বেড়াচ্ছি, স্বপ্ন দেখছি, স্ট্রাগল করছি, কিন্তু যখন বয়স হবে, বিশেষ করে 60-এর ওপরে, 60 অ্যাবাভ, তখন আমি কি করব? এডিকশন
প্রত্যেকটা এজ নিয়ে নিয়ে, প্রত্যেকটা বয়সকে নিয়ে নিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এবং সেটা কিন্তু কোনো গল্প নয়, বাস্তব জীবন। যখন পড়বো না মনে হবে নিজের জীবন কাহিনী পড়ছি, নিজেকে পড়ছি, নিজেকে আবার নতুন করে দেখছি। যখন বয়স হবে তখন জীবনে কত পাওয়া থাকে, কত না পাওয়া থাকে, কত কাঙ্ক্ষিত বেদনা থাকে, কত সাফল্য থাকে, সবটাকে নিয়ে আমরা ভাবি। তবে হ্যাঁ, একাকিত্ব কখন বোধ করি? যখন প্রচুর না পাওয়া থাকে বা যখন একা থাকি, আর যখন অনেকটা জীবনে পেয়ে যাই। তো সবটা মিলেই তো জীবন। এরকম কিছু বাস্তব জিনিস এডিকশন কিন্তু তুলে ধরেছে, এবং সেটা বয়সের উপর ভিত্তি করে আহ তার বৈশিষ্ট্যগুলোকে নিয়ে নিয়ে বলেছে। বুদ্ধি, এখান থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। স্পিয়ারম্যান, থর্নডাইক, গিলফোর্ড, গার্ডেনার তো সাংঘাতিক, এখান থেকে প্রশ্ন আসতেই থাকে। সেটা আবারও বলছি, টেট, সিটেট, স্টার্নবার্গ, এডুকেশনাল ইমপ্লিকেশন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত পার্থক্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এডুকেশনাল ইমপ্লিকেশন। এখানে একটা জিনিস, তোমরা জেগে আছো তো? বেশ, সিলেবাস বলে কিন্তু ঘুমিয়ে পড়বে না, একটু মন দিয়ে শোনো। আচ্ছা, একটা জিনিস আমাকে একটু ভেবে বলো তোমরা, বললাম না ক্লাসটাকে তোমরা প্রাণবন্ত করবে, আমি নই। একটা শ্রেণীকক্ষে, আমি আবারও বলছি, যদি এখন 100 জন থেকে থাকে একটা শ্রেণীকক্ষে, তো ওই 100 জন তো 100 রকম। আমরা তো দেখলাম পার্সোনালিটিতে কেউ তো কারোর মতো নয়। কেউ একটু আগে বুঝবে, কেউ একটু লেটে বুঝবে, কেউ মিডিয়াম বুঝবে, এটা স্বাভাবিক। ক্লাসের শেষে যখন আমি বলবো কে কেমন বুঝলে, কেউ বলবে দারুণ বুঝেছি, হ্যাঁ বুঝলাম কোনো রকম, কেউ বলবে ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এইরকম তো থাকবে। একটা শ্রেণীকক্ষে তো সবাই একরকম থাকবে না। তাই জন্য বলেছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিগত পার্থক্য। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই সমস্ত ধরনের শিক্ষার্থীকে তুমি কিভাবে বুঝবে? কে কেমন তুমি কিভাবে বুঝবে? কে খুব ভালো বুঝতে পারছে কিভাবে বুঝবে? কে মিডিয়াম বুঝতে পারছে কিভাবে বুঝবে? না কেউ একদমই বুঝতে পারছে না কিভাবে বুঝবে? বলো দেখি কার কি উপায় জানা আছে। আচ্ছা ঠিক আছে সুপ্রিয়, বাহ মল্লিকা, ঠিক, আমার খুব ভালো লাগে এটা। আচ্ছা, কারো মাথায় আসছে না কে কিভাবে বুঝবে? প্রথমেই কিন্তু আমি বলেছি, প্রথমেই বলেছি, এই বোঝার জন্যই সিডিপি। একটা শিশুকে, একটা শিক্ষার্থীকে বোঝার জন্যই সিডিপি। ভাষা কাকে বলে তোমরা প্রত্যেকে জানো আশা করি। মনের ভাব প্রকাশ হচ্ছে ভাষা। তাহলে একটা শিশু বা এক শিক্ষার্থী কি টাইপ কথা বলছে, তার প্রশ্ন করার ধরন, তার উত্তর দেওয়ার ধরন, তার জানার কৌতূহল, সমস্তটা তোমাকে বুঝিয়ে দেবে যে সেই শিক্ষার্থীর কি পার্থক্য রয়েছে ব্যক্তিগত, সে বিষয় সম্পর্কে কতটা অবগত বা বিষয় সম্পর্কে কতটা দুর্বল, তার কোন জায়গায় আর একটু গাইডেন্স প্রয়োজন, সবটা বোঝা যাবে। আর সাইকোলজি বলছে সব থেকে গুরুত্বপূর্ণ অবজারভেশন। কি বললাম? অবজারভেশন। প্রত্যেকটা শিক্ষার্থীকে অবজার্ভ করতে হবে, তাকে তার মতন করে। যার জন্য বলছে ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা শিক্ষার্থীকে অবজার্ভ করতে হবে এবং তাকে বুঝে তার মতন করে শিক্ষাদান প্রক্রিয়াটাকে পরিচালনা করতে হবে। এবার সেটাও একটা ইম্পসিবল ব্যাপার। 100 জনাকে আমি 100 রকম ভাবে করাবো কি করে, সেটাও আমি আসছি একটু পরে, ওটা আমি ইনক্লুসিভে আসছি। তো আবার বলছি যে আমাদের ক্লাসেও এরকম অনেকে আছে যে অনেক ভালো জানে, সিলেবাসটা জানে, ও ঠিক আছে জানা বিষয় বলছে, কেউ বলছে না জানি না, তো এক ঝলক দেখিনি, কেউ বলছে আমি তো জানি না। তো সেইভাবেই কিন্তু আমি চেষ্টা করছি ক্লাসটাকে রাখার, যাতে সবার ক্ষেত্রে উপযোগী হয়, কেউ যাতে না বলে যে আমার অসুবিধা হচ্ছে। বোঝা গেল? এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা মাথায় রেখে আমরা শ্রেণীকক্ষে যাব এবং ক্লাসটা কন্টিনিউ করব। এবার বললাম ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন কি? চিলড্রেন উইথ স্পেশাল নিডস, সমান সুযোগ, অংশগ্রহণ। আচ্ছা, এখানে একটা জিনিস আমাকে তোমরা বলো, এই ইনক্লুসিভ এডুকেশন, এই ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, আর একটা কি আছে সমন্বিত শিক্ষা, এর পার্থক্য কি কেউ আমরা জানি? হ্যাঁ কি না? জানলে খুব ভালো, রেসপন্স করবে। আর না জানলেও আমাকে বলবে, আমি ছোট্ট করে গল্প মানে একটু আলোচনা করব। বলো একটু দেখি কে কি বলছে, কে কি আমরা জানি। হ্যাঁ, এই সমন্বিত শিক্ষা আর
অন্তর্ভুক্তমূলক শিক্ষা দেখে নি। ম্যাম একটু বলুন। আচ্ছা আচ্ছা, একদমই বলবো, চলো ঠিক আছে ঠিক আছে। একটু দেখো, একটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, যেখান থেকে প্রশ্ন আসে, এবং 2023-এও এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল ইনক্লুসিভ এডুকেশন। আর যেটা আমি বললাম যে ইন্টিগ্রেটেড, কি বললাম, ইন্টিগ্রেটেড, এই দুটোর একটু পার্থক্য, একটা ছোট্ট ফারাক রয়েছে। সেই ফারাকটা হচ্ছে ইনক্লুসিভ, তোমরা একটু মন দাও, একটু মন দাও, সিলেবাস তো একটু আমি তোমাদেরকে একটু আমি চেষ্টা করছি। ইনক্লুসিভ এডুকেশনে বলা হচ্ছে যে এই যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষাদানের প্রক্রিয়া, সেটা আমরা কাদের ওপর নির্ভর করে পরিচালনা করব? কাদের ওপর? শিক্ষার্থীর ওপর, শিক্ষার্থীদের দক্ষতার ওপর। ইনক্লুসিভ এডুকেশন কাকে নিয়ে? শিক্ষার্থীদের নিয়ে। এখন যদি আমার শিক্ষার্থীরা বা তোমরা যদি বলো কিছুই বুঝতে পারছি না, তাহলে আমি কি করব? কি করব? ক্লাস থেকে বেরিয়ে যাবো? না, পেডাগজি কি বলছে? পেডাগজি বলছে তাহলে আমার যে টিচিং স্টাইল বা আমি যে স্কিলটা ইউজ করছি সেটাকে চেঞ্জ করব। কার জন্য চেঞ্জ করব? শিক্ষার্থীদের জন্য। কারণ ইনক্লুসিভ এডুকেশন কিন্তু সব সময় শিশু কেন্দ্রিক, চাইল্ড সেন্ট্রিক, সব সময়ের জন্য। ইনক্লুসিভ বলো, এনইপি বলো, এনসিএফ বলো, সবটা কিন্তু চাইল্ড সেন্ট্রিক। বোঝা গেল? এবার আমার শিক্ষাদানটা যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে শিক্ষার্থী গ্রহণ করতে পারছে না, আমার শিক্ষাদানটা সাকসেস হচ্ছে না, তাহলে আমি কিন্তু আমার শিক্ষণ যে শৈল্পিক যে সত্তাটা সেটা আমি পরিবর্তন করব, এবং সবসময় শিক্ষার্থীকে মূল স্রোতের মধ্যে নিয়ে আসবো। আর ইন্টিগ্রেটেড বলছে যে এটা তো আমরা দেখলাম চাইল্ড সেন্ট্রিক, আর সমন্বিত শিক্ষা বলছে যে যে শিক্ষা পরিকাঠামো, যে শিক্ষা পরিকাঠামো যেটা আমরা ইনক্লুসিভে দেখছিলাম যে শিশুর জন্য পরিবর্তন করা যায়। তার মানে এই না যে সিলেবাস চেঞ্জ করে দিলাম, ক্লাসরুম চেঞ্জ করে দিলাম, সেরকমটা নয়। পদ্ধতির কথা বলছি, ধরনের কথা বলছি, টিএলএম এর কথা বলছি, লেসন প্ল্যানের কথা বলছি, সবটা। আর ইন্টিগ্রেটেড বলা হচ্ছে যে শিশুকে মূল স্রোতের মধ্যে নিয়ে আসা। এখানে আমরা শিশুদের চাইল্ড সেন্ট্রিক হবে এটা, আর ইন্টিগ্রেটেড বলা হচ্ছে শিশুকে মূল স্রোতে নিয়ে আসা। বোঝা গেল? ইনক্লুসিভে কিরকম শিক্ষার্থী থাকবে এবার বলবো। ইনক্লুসিভে কিরকম শিক্ষার্থী থাকবে? গিফটেড চাইল্ড থাকবে, এই যে এখানে সম্ভবত রয়েছে, গিফটেড চাইল্ড থাকবে, ক্রিয়েটিভ চাইল্ড থাকবে, হ্যাঁ, ডিসেবল চাইল্ড থাকবে, হয়তো মেন্টালি পিছিয়ে পড়া শিক্ষার্থী রইলো, ফিজিক্যালি পিছিয়ে পড়া শিক্ষার্থী রইলো, ইকোনমিক্যালি পিছিয়ে পড়া শিক্ষার্থী রইলো, সব শিক্ষার্থীকে একসাথে তলায় শিক্ষাদান করার প্রক্রিয়া ইনক্লুসিভ। এবার আমি শ্রেণীকক্ষে প্রবেশ করে দেখলাম যে 50 জনা 50 রকম, কারোর জানার আগ্রহ ভীষণ বেশি, কারোর কৌতূহল ভীষণ কম, কেউ একদম অটিজম চাইল্ড রয়েছে, কারোর ফিজিক্যাল কিছু প্রবলেম রয়েছে, হয়তো দৃষ্টিগত থাকতে পারে, শ্রবণগত থাকতে পারে। তাহলে আমি কি করব? আমার কি করণীয়? ওই যে যেটা বলেছি, সব থেকে গুরুত্বপূর্ণ অবজারভেশন। তুমি ভালো করে, আচ্ছা তুমি ভালো করে অবজার্ভ করবে, অবজার্ভ করে তার জন্য কি থাকবে? তার জন্য থাকবে রেমেডিয়াল টিচিং। একটা নির্দিষ্ট টাইমে বা নির্দিষ্ট সময়ে পাঠদান চলাকালে শিক্ষার্থীকে কি করতে হবে? রেমেডিয়াল টিচিং এর ব্যবস্থা করতে হবে। বা কিছু ক্ষেত্রে বলা হচ্ছে ইনক্লুসিভের ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে স্পেশাল যে এডুকেটর রয়েছে তাদের তত্ত্বাবধানে দিতে হবে। তবেই কিন্তু এই সমস্ত ধরনের শিক্ষার্থীদের এক শ্রেণী একটা ছাদের তলায় শিক্ষাদান প্রক্রিয়া কার্যকারী করা সম্ভব হয়। হয়তো শ্রবণগত একটা সমস্যা রয়েছে বা দৃষ্টিগত কোনো শিক্ষার্থীর সমস্যা রয়েছে, তাকে কি করব? তাকে হয়তো সামনের বেঞ্চে নিয়ে আসলাম, ধরে নিলাম শ্রবণগত। এবার কি শ্রবণগত সমস্যা মানে আমি ফার্স্ট বেঞ্চে নিয়ে আসলাম কেন? কারণ তার বোর্ড দেখতে সুবিধা হবে? নো, কারণ যাদের শ্রবণগত সমস্যা রয়েছে তারা কি হয়, কি মানে তারা কিভাবে পড়াশোনাটা করে বা কি করে আমরা কি জানি? ওষ্ঠপঠন, যাতে সে সেই বিষয়টাকে কাজে লাগিয়ে ঠিকঠাক ভাবে এগোতে পারে। তাহলে এই সমস্ত বিষয়টাকে নিয়ে ইনক্লুসিভ।
শিক্ষণগত অসুবিধা থাকবে, প্রতিবন্ধকতা থাকবে, লার্নিং ডিফিকাল্টি থাকবে, লার্নিং ডিসএবিলিটিস থাকবে। বা লার্নিং ডিসএবিলিটিসটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন রকম ভাগ আমরা পাই, ডিসক্যালকুলিয়া পাই, ডিসগ্রাফিয়া পাই, ডিসলেক্সিয়া পাই, ডিসফেসিয়া পাই, সমস্তটা রয়েছে। সমস্ত রকম শিক্ষার্থী এক শ্রেণীকক্ষে থাকবে, তাহলে সবাইকে তাদের মতন করে শিক্ষাদানটা আমাদের করতে হবে, তাই না? তাদের মতন করে ভাবতে হবে, দেখতে হবে। আমি আমার মতন করে পড়িয়ে গেলে কিন্তু সেটা কার্যকারী একদমই হবে না। এবং প্রয়োজনে সহায়ক শিক্ষণ কৌশল, তাদের কথা মাথায় রেখে, শিক্ষার্থীর কথা মাথায় রেখে, বিশেষ প্রতিভা সম্পন্ন বা ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থী, ট্যালেন্টেড লার্নার, ক্রিয়েটিভ লার্নার, ডিফারেন্টলি অ্যাবেল লার্নার, সমস্ত রকম থাকবে। জেন্ডার, যেটা কিন্তু টেট হোক বা সিটেট হোক, খুব গুরুত্বপূর্ণ জেন্ডার। আরে বাবা, ছেলে ঠিক আছে পড়াশোনা করছে, বাইরে গেছে, মেনে নেওয়া যায়। আরে ও তো মেয়ে, কি দরকার এত টাকা খরচা করে পড়া? সেই তো বিয়ে দিতেই হবে, টাকা পয়সা খরচা হবে, হাতা খুন্তি নাড়বে। কনসেপ্টটা কোথা থেকে এলো বলো? বা আমি আজকে এত বড় একটা কথা তোমাদের বললাম, আমি কোথায় পেয়েছি? জন্ম থেকে আমার মধ্যে ছিল? আমি কি এই সত্তা নিয়ে জন্মেছি যে আমি মেয়ে, আমি বাইরে গিয়ে পড়তে পারবো না, আমি চাকরি করতে পারবো না, আমার পেছনে টাকা ঢালতে হবে, বিয়েতে টাকা দিতে হবে? আমি কোথায় পেলাম এই কনসেপ্টটা? পেলাম কোথায়? এটা আমি পেয়েছি সমাজ থেকে। তাহলে কি বলা হচ্ছে এটাকে? কনজারভেশন অফ স্কিমা। কনজারভেশন স্কিমার মধ্যে সংরক্ষিত রয়েছে এবং এটা বংশ পরম্পরায় কিন্তু ছড়িয়ে দিচ্ছে। আরে মেয়ের জন্মদিনে একটা খেলনা পাতি পুতুল দিলেই তো হয়, ছেলের জন্মদিন চলো একটা গাড়ি দিয়ে দাও, একটা রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে দাও। আরে মেয়ের সংসার কাজ তো করতেই হবে, ও তো ছেলে, ও তো সংসার চালায়। এই জায়গা থেকে আমরা পাবো কিন্তু জেন্ডার স্টেরিওটাইপ, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা সিটেতেও এই টাইপের প্রশ্ন আসে। জেন্ডার স্টেরিওটাইপ, জেন্ডার অফ স্কিমা, কনজারভেশন অফ স্কিমা। ঠিক আছে, এটা জেন্ডার থেকে আমরা দেখবো। চলো, অনেকটা আলোচনা করে নিয়েছি। এবার এখানে পেডাগজির দিকগুলো রয়েছে। প্রেষণা, শিশু কেন্দ্রিক শিক্ষা, আমরা এটা জানি, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা আপার হোক বা পিটেড হোক, অর্থ, প্রকৃতি, পর্যায়, শিখনের স্তর, 5E মডেল, যেখান থেকে প্রশ্ন, ব্যাখ্যামূলক প্রশ্ন আসে এবং ভীষণ কনসেপচুয়াল প্রশ্ন আসে। আর আবারও বলছি, আচ্ছা একটু পরে টপিক শুরুর আগে বলবো, প্রেষণা, আমাকে একটু মোটিভেট করে দাও, ক্লাস করবো, একটু ক্লাস করবো, একটু মোটিভেট করে দিতে পারবে তুমি? এই মোটিভেশন বা প্রেষণা, এটা এমন একটা বিষয় না, এটা আমি বলি কি একটা খিদে। পেটের খিদে না থাকলে যেমন ইনকাম করে মানে ওই চাল কেনার প্রবণতাটা থাকে না, ঠিক তেমনি নিজের পায়ে দাঁড়ানোর খিদেটা না থাকলে বা এই খিদেটা যোগায় কিন্তু প্রেষণা থেকে আসে। মানে এক কথায় খিদে দরকার, অভাব দরকার, একটা অভাব দরকার, তারপরে প্রেষণাটা অটোমেটিক সেখান থেকে আসবে। এবার এই প্রেষণাটা কন্টিনিউ কে করবে? আজকে আমি ফুল মোটিভ, কালকে আমার মোটিভেশন ফুস, আসবে কোথা থেকে? তার জন্য রয়েছে ড্রাইভ। এই ড্রাইভ কি? ড্রাইভ হচ্ছে তাড়না। এই তাড়নার কাজ কি? তাড়িয়ে নিয়ে বেড়ায়। যে তাড়না কেউ দেখতে পায় না, শুধু আমার হৃদয় জানে, আমার ভেতর জানে, আমার মন জানে যে আমি টার্গেট নিয়েছি, ভোরবেলা উঠে পড়বো তো পড়বো। যেদিন পড়তে পারি না সেদিন সারা দিন ব্যর্থ মনে হয়, কারণ আমি আমার টার্গেট নিয়ে যতটা হয়তো পড়ার কথা কিন্তু আমি পড়তে পারি। তাহলে কে তাড়িয়ে নিয়ে বেড়ায়? ড্রাইভ। এবার স্বপ্ন পূরণ, ওই যে এপিজে আব্দুল কালাম, স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যেটা রাতের ঘুমটাকেই কেড়ে নিচ্ছে, সেটা কিন্তু কার্যকারী প্রেষণা। তাহলে কার কতটা খিদে সে ততটাই খাবে, খিদের উপর নির্ভর করছে খাওয়া। প্রেষণা হচ্ছে সেই জায়গাটা। প্রেষণা, মোটিভেশন, ম্যাসলোর তত্ত্ব, কিছু বায়োলজিক্যাল নিড রয়েছে, কিছু সেফটি নিড রয়েছে, এটা একটা পিরামিড আকারে রয়েছে, এটা আমরা অবশ্যই দেখবো। আর মেথড, এগুলো জাস্ট ভীষণ সোজা। মেথডস অফ টিচিং, লেকচার, ডেমনস্ট্রেশন, ডিসকাশন, ডিসকভারি, ইন্টারঅ্যাক্টিভ, ডিডাক্টিভ, প্রজেক্ট, প্রবলেম সলভিং, ব্লুম, ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং এখান থেকেও বিগত বছরের প্রশ্ন এসেছে। মাইক্রো টিচিং, ম্যাক্রো টিচিং, গঠনমূলক, সমষ্টিগত মূল্যায়ন। একটা জিনিস একটু এখানে একটু জাস্ট বলবো, আমাদের আজকের ক্লাসটা যারা, এবার তো আমি ডিটেলসে যাবো, একটু মন দিয়ে দেখো। আজকের ক্লাসটা আমরা টার্গেট নিচ্ছি গঠনমূলক মূল্যায়নের উপর নির্ভর করে।
আজকের ক্লাসটা টার্গেট নিচ্ছি গঠনমূলক মূল্যায়নের উপর ভিত্তি করে, আর সমষ্টিগত মূল্যায়ন সেটা পরে হবে। গঠনমূলক মূল্যায়ন কি? যখন শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা শিক্ষার্থীরা কতটা বুঝেছে সেটা বুঝতে পারে। কিসের মাধ্যমে? প্রশ্নকরণের মাধ্যমে। এবং এখানে ভুল করলে সংশোধনের সুযোগ থাকে, কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশনে ভুল করলে সেটা সংশোধনের সুযোগ থাকে না, এবং একটা নির্দিষ্ট সময়ের পর হয়, 6 মাস বা 1 বছর বা 2 বছর, একটা কোর্স বা বোর্ড এক্সাম, সেটা হচ্ছে সমষ্টিগত মূল্যায়ন। এই যেটা বলছিলাম যে প্রশ্নকরণ, শিক্ষার্থীদের শিখন প্রস্তুতির পরিমাপের জন্য প্রশ্নকরণ, ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন ফর অ্যাসেসিং অফ ফিটনেস লেভেল অফ লার্নার। শিক্ষার্থীদের প্রশ্ন না করলে আমি জানতে পারবো না যে শিক্ষার্থীরা আদৌ অবগত, শিক্ষার্থীরা আদৌ ইন্টারেস্টেড, কি ফিল করছে। আর বেশি সময় নেব না, জাস্ট এটা একটু বলবো। আর যেটা শিখন কৌশল, লার্নিং থিওরি, প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল্ট and their implication, শিক্ষাক্ষেত্রে প্রয়োগ। একটু জাস্ট আর একটু দেখো সিলেবাসটা। এটা হচ্ছে যে একটা মানে কি, তুমি স্কুলে গেছি, আমি স্কুলে গেছি, এবার ঘন্টা পড়েছে, টিফিন টাইমে ঘন্টা পড়েছে, যেই ঘন্টা পড়লো অমনি না আমার একটু খিদে ভাব পেলো, মনে হচ্ছে একটু কিছু খাই, টিফিনটা বার করে খাই। এটা কেন হয়? এখানে থিওরির ভূমিকা কি কিছু আছে না নেই? এখানে থিওরির ভূমিকা কি কিছু আছে? হ্যাঁ আছে, এখানে থিওরির ভূমিকা আছে। প্যাভলভ, এই যে স্কুলে যাচ্ছে, ঘন্টা পড়ছে, ইয়েস স্যার ইয়েস ম্যাম বলছি, ঘন্টা পড়ছে, টিফিনের জন্য ছুটতে বেরোচ্ছি, ঘন্টা পড়ছে, ছুটির জন্য আনন্দ করে বেরোচ্ছি। এই যে রেগুলার বেস অনুবর্তন অপানুবর্তন, তার সঙ্গে প্যাভলভ সম্পর্কযুক্ত। স্কিনারেও তাই, যে ভুল শেপিং ফ্রেম, এই যে ভুল জিনিসগুলো মানে ভুলগুলোকে ঠিকঠাক ভাবে সংশোধন করা, সেগুলো রয়েছে স্কিনার। আর ভুল করবে এটা স্বাভাবিক, একটা ছোট শিশু ভুল করবে না তাই হয়? ভুল করবে এটা স্বাভাবিক, কিন্তু ভুল থেকে শিক্ষা দিতে হবে, ভুলটাকে সংশোধন করে তাকে শেখাতে হবে, বা চেষ্টা করতে শিখবো। আজকে ভুল হলো, কালকে ভুল হলো, পরশু ভুল হবে না, তার পরের দিন চেষ্টা করব আরো নির্ভুল হবে, সেটা বলেছে থর্নডাইক। বাহ, আরে তুমি তো দারুণ করেছো, আর একটু চেষ্টা করো, এই তো। এটা হচ্ছে স্কিনার। এবার স্কিনারের থেকে কিরকম প্রশ্ন এসেছিল? পজিটিভ রিইনফোর্সমেন্ট, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, পানিশমেন্ট, এগুলো একটু পার্থক্য আমরা দেখবো, অপেক্ষা করতে হবে, একটা ক্লাসে তো সব আমি পারবো না দিতে। গেস্টাল্ট, এটা কি দেখতে পাচ্ছ গো? কি দেখতে পাচ্ছ? এটা তো বলো অন্তত, এটা কি দেখতে পাচ্ছ? এটা কি দেখতে পাচ্ছ? কুইক। হ্যাঁ, অ্যান্সার আসতে প্রচুর দেরি হচ্ছে, কিন্তু কুকুরের লালাকো, পিরামিড বা ত্রিভুজ, এটাই আমি চাইছিলাম। ট্রায়াঙ্গেল। চলো এখান থেকে একটা ছোট্ট বিষয়, একটু শান্ত হয়ে দেখো। তোমরা তো কেউ কেন বললে না যে ম্যাডাম কতগুলো ডট দিয়েছে? বললে না যে কতগুলো ডট দিয়েছেন, কেন বললে না? এটাই হচ্ছে গেস্টাল্ট বলেছে আমাদের মস্তিষ্ক কখনো ক্ষুদ্র বিষয় নিতে পারে না, আমাদের মস্তিষ্ক সামগ্রিক বিষয়টাকে নেয়। তাই জন্য সাইকোলজিক্যাল ভাবে যখন আমরা শ্রেণীকক্ষে পাঠদান করব, তখন আগে সামগ্রিক বিষয়টা উপস্থাপন করব, তারপরে সেগুলো ক্ষুদ্র ভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করব। এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ। তবে আবারও বলছি, আমি মানে সিলেবাসটি নিয়ে অনেকটাই আলোচনা করে ফেললাম, যদিও সামগ্রিকভাবে হয়নি। এডগার ডেল এটা রেখেছি ডিটেলস এর জন্য, কারণ এখান থেকে 2023-এ প্রশ্ন এসেছিল, এটাও আমরা আলোচনায় রাখবো। ঠিক আছে, তো এই তো ছিল সিলেবাস, এই জায়গাগুলো আমরা দেখব, এবং কথা দিচ্ছি কনসেপচুয়ালি দেখব। আমি আর কিছু বলছি না, এবারে আমরা একটু ডিটেলসে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ডিফেন্স মেকানিজম। প্রথমত বলে রাখি, এই বিষয়টা বা এই টপিকটা অনেকে অবগত নয়, এটা আমার বিশ্বাস, অনেকে অবগত নয়। এবার তার জন্য আমরা এই জায়গাটা রেখেছি। এখান থেকে প্রশ্ন কিরকম আসে? পিটেটেই 2013-তে এখান থেকে প্রশ্ন দিয়েছিল। কি প্রশ্ন দিয়েছিল একবার পড়ে দিই, উত্তর তোমরা করবে শেষে।
তোমার শ্রেণীকক্ষে কোনো শিশু তার নিজের ব্যর্থতার দায় সর্বদা অন্য কোনো শিশুর উপর চাপিয়ে দেয়, সে কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল ব্যবহার করে? In your classroom, a child always blames another child for her own failures. Which type of defense mechanism is he using? Rationalization, projection, repression, compensation. Clear? এটা ছিল আমাদের টাইপ, এবং এখান থেকে বেশ কয়েকটা টাইপ বা কোন কনসেপ্টে কোন এক্সামে প্রশ্ন আসে আমি সব বলবো। তবে আমি টপিক শুরু করি, আমি আর একবার তোমাদের কাছে অ্যাটেনশন চেয়ে নেব। আমি জানি না সিলেবাসে তোমরা কতটা অ্যাটেনশন দিয়েছো, তবে টপিকে কিন্তু 100% অ্যাটেনশন দিতেই হবে। আচ্ছা দেখো, একটা বাস্তব জায়গায় আসি, বাস্তব মাটিতে আসো। এতক্ষণ যা হয়েছে হয়েছে সিলেবাসে, এবার আসি। দেখো, আমাদের জীবনে আমরা তো অনেক ভুল করি। আগে আমার গল্প শোনো, তারপরে আমি ডিটেলসে যাবো। আগে গল্প করব। জীবনে প্রচুর ভুল করি, প্রচুর ভুল সিদ্ধান্ত নিই, আবার খুব দুঃখ পাই, জানো, ভীষণ দুঃখ পাই, খুব কষ্ট পাই। হয়তো একা একা চোখের জল ফেলি, কিছু ক্ষেত্রে হয়তো অন্যকে শেয়ার করি। কিন্তু এই যে কষ্ট, এই যে দুঃখ, এগুলো থাকে কোথায়? এইগুলো থাকে কোথায়? এটা ঠিক কোন জায়গায় থাকে? এটা আমার 1 নাম্বার প্রশ্ন। আমি উত্তর বলবো, তোমরা শুধু একটু ভাবো। তোমাদের ভাবা হচ্ছে কাজ, এবং যত ভাববে তত বিষয়টা নখদর্পণে আসবে। তাহলে আমার দুঃখ কষ্ট আমি মনের কোন জায়গাতে লুকিয়ে রাখি? এটা 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, তাহলে আজীবন আমরা দুঃখ দুঃখ করে কেন কাটাই না? দুঃখটাকে আমরা কিভাবে ওভারকাম করি? এই যে দুঃখ বলছি, কষ্ট বলছি, বেদনা বলছি, চোখে জল ফেলছি, এটাকে আমরা ওভারকাম কিভাবে করি? সেটা হচ্ছে আজকের ইন্টারেস্টিং আলোচ্য বিষয়। আপাতত আমরা ছোট বাচ্চা দিয়ে দেখি, কিছু ঘটনা শুরু করি। পরীক্ষা দিয়েছি, ধরে নাও এটা আমি পরীক্ষা দিয়েছি, 100-র মধ্যে দেখতেই পাচ্ছ 45 পেয়েছি মাত্র। আইজা, এ কি হবে? পরীক্ষায় কম নাম্বার পাওয়ার পর কেউ যদি বলে স্যার খুব কঠিন প্রশ্ন দিয়েছিলেন তাই কম নম্বর পেয়েছি, তাহলে কি সে নিজের ভুল স্বীকার করছে নাকি অন্য কিছু করছে? এটা তোমাদের কাছে প্রশ্ন, তোমরা উত্তর দেবে। সেকেন্ড টাইম দেখো, একটা শিশু ফুলদানি ভেঙে ফেলেছে। মা জিজ্ঞাসা করলে সে বলে আমি ভাঙিনি তো, বিড়াল ভেঙেছে। কেন এমন বলতো? বলো। এখান থেকে কিন্তু আমি আবারও বলছি, এখান থেকে যেহেতু প্রিভিয়াস ইয়ার্সে কোয়েশ্চেন এসেছে, তাই পসিবিলিটি রয়েছে এখান থেকে প্রশ্ন আসার, এবং সাইকোলজিক্যাল দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এই জায়গাটাকে কভার করেছে ফ্রয়েডের তত্ত্ব। তো কাজেই আগে দেখি কে কি বলছেন। ইয়েস ম্যাম, রুম্পা খাতুন বলছে ইয়েস ম্যাম, ঠিক আছে, কিন্তু কেন? সে কি ঠিক বলছে? চিন্তা করো একটু, বলছে একটু চিন্তা করো, নাহলে কি করা হবে? সব চিন্তা তো আমি করতে পারবো না, তোমাদের কিন্তু করতে হবে চিন্তা। দেখো, স্যার খুব কঠিন প্রশ্ন দিয়েছিলেন তাই নম্বর কম পেয়েছি, এটা একটা মিথ্যা কথা। এটা একটা মিথ্যা কথা। আর আমি ভাঙিনি, বিড়াল ভেঙেছে, এ মিথ্যা কথা বলছে, এটা একটা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা বলছে? আমরা মিথ্যা কথা কেন বলি? আগে সেই জায়গাতে নিজেকে দাঁড় করে, কেন মিথ্যা কথা বলি? কারণ বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য। বোঝা গেল? কিন্তু ফ্রয়েড বলছেন যে আমরা তো জানি আমাদের মনের 3টে জায়গা রয়েছে। একটা রয়েছে কনসাস মাইন্ড বা সচেতন, একটা রয়েছে প্রি কনসাস বা শুধু প্রাকচেতন দিয়ে দিলাম, হ্যাঁ, প্রাকচেতন। আর একটা রয়েছে অচেতন বা আমরা জানি অবচেতন, যাই হোক, আনকনসাস মাইন্ড। তো এবার ব্যাপার হচ্ছে এই জায়গাটা মন দিয়ে না দেখলে কিন্তু বুঝতে পারবে না। সচেতন, প্রাকচেতন
অচেতন। তোমরা মিথ্যে কথাগুলো ঠিক কোন জায়গা থেকে বলছি একটু বলো তো দেখি। তোমরা এই উত্তরটা দাও, তাহলে বুঝতে পারবে তোমাদের কনসেপ্টটা কোন জায়গায় রয়েছে। আমি এই যে মিথ্যা কথাটা বললাম যে স্যার খুব কঠিন প্রশ্ন দিয়েছিলেন তাই কম নম্বর পেয়েছি, বা আমি ভাঙিনি বিড়াল ভেঙেছে, এই মিথ্যা কথাটা আমরা কনসাস মাইন্ডে বললাম, না প্রি কনসাস মাইন্ডে বললাম, না আনকনসাস মাইন্ডে বললাম? কনসাস মাইন্ডে। আচ্ছা, কেউ বলছে নিজের দুর্বলতা ঢাকতে, আবার কেউ বলছে সচেতন, আনকনসাস। ঠিক আছে, প্রি কনসাস, যাই হোক, এক একজন এক এক রকম বলছে। তো তোমরা গল্প শুনতে ভালোবাসো, সবাই শুনতে ভালোবাসে। আমি একটা ছোট্ট গল্প দিচ্ছি এখানে, একটা ছোট্ট গল্প দিচ্ছি। এই গল্পটাতে যাবার আগে এই জায়গাটা একটু তোমাদের বলি, তারপরে আমি গল্পটা শুরু করব। গল্প কিন্তু প্রত্যেককে শুনতে হবে, পড়তে ভালো না লাগতে পারে, গল্প শুনতে তো ভালো লাগে। এখানে আমাদের মন নিজের কষ্ট, অপরাধবোধ বা উদ্বেগ থেকে নিজেকে বাঁচানোর জন্য কি করে, কিছু কৌশল ব্যবহার করে। আর এই কৌশলগুলোই হচ্ছে ডিফেন্স মেকানিজম। ডিফেন্স মেকানিজম, কৌশল। তো এখানে আমরা কি কৌশল ব্যবহার করছি, নিজের যে ভুলটা সেটাকে অস্বীকার করছি। এই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রেও তাই। যারা বলছো কনসাস মাইন্ড, একটু ভেবে দেখো, তুমি এই ছেলেটির জায়গায় নিজেকে বসাও, এই ছেলেটির জায়গায় নিজেকে বসাও। এবারে দেখো আমি মিথ্যাটা কেন বললাম। প্রত্যেকটা কথায় মিথ্যা কথা বলার তো একটা কারণ থাকে, নিজের ইমেজটাকে ভালো রাখার জন্য, বা আমার দুর্বলতাটাকে আমি কারোর সামনে ধরতে দেব না, তুলে ধরবো না, তার জন্য মিথ্যা কথা বলি, তাই তো? এগুলো তো বাস্তব। তো এও তাই, নিজের দুর্বলতা ঢাকতে, বা এইটা বন্ধুরা বলবে এ মা কিছু জানে না, কম নাম্বার পেয়েছে, এইসব ঢাকতে এই বাচ্চাটা মিথ্যা কথা বলেছে। এবার এর সঠিক উত্তর যেটা তোমাদের বললাম, তার সঠিক উত্তর হয়ে যাবে আনকনসাস মাইন্ড। কি হয়ে যাবে? আনকনসাস মাইন্ড হয়ে যাবে, কারণ অবচেতন। প্রথমে আর একটা জিনিস একটু 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 রিলেট করো। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে মনের যত দুঃখ, বেদনা, যত পজিটিভ মোমেন্ট, যত কিছু, যত অ্যাংজাইটি, যাই বলি না কেন, সমস্তটা রয়েছে এই অবচেতনে। আচ্ছা, স্টোর রুম কি বলতো? স্টোর রুম, স্টোর রুম, প্রত্যেককে বলছি একটু কষ্ট করে, স্টোর রুমের সাথে অচেতনের একটা কম্পেয়ার করো। স্টোর রুমে আমরা কি করি, আমাদের অপ্রয়োজনীয় জামা কাপড়, বাক্স, ভাঙা চোরা সব স্টোর রুমে রেখে দিই। স্টোর রুমে রাখি তো, রাখি। আর অচেতনে আমরা কি করি, কোনো ভয়, বেদনা, দুঃখজনক ঘটনা, সমস্তটা আমরা কোথায় জমা করি? অচেতনে জমা করি। সমস্তটা আমরা কোথায় জমা করি? আমরা অচেতনে জমা করি। এবার এটুকু ক্লিয়ার, আমরা দুঃখ বেদনা কোথায় জমা করি? অচেতনে জমা করি। এবার অনেকে উত্তর দিয়েছে যে সচেতন। সচেতন বা কনসাস মাইন্ড হচ্ছে, আমরা বলতে পারি যে বাস্তব বা সচেতন। তোমরা এখন ক্লাসটা কেন করছো? এটা আমার একটা প্রশ্ন, তোমরা ক্লাসটা কেন করছো? কারণ আমরা প্রত্যেকে যে স্বপ্নটা দেখেছি, সেই স্বপ্ন পূরণের জন্য একটা সঠিক গাইডেন্স দরকার। এবার এখানে বলতে পারি, পড়ে তো সবাই নেবে, বই সবার কাছে আছে, হ্যাঁ তো, কিন্তু সঠিকভাবে যদি আমি এগোই, কোন মানে মানে ফুল কনসেপ্টটা নিয়ে যদি আমি এগোই, আমি প্রথমে বলছি এবং আবারও বলছি যে কনসেপ্টটা যদি আমাদের ঠিক থাকে, কোনো এমসিকিউ আনকমন থাকবে না। কোনো এমসিকিউ আমি বলবো না ওই এটা মতো যে স্যার কঠিন প্রশ্ন দিয়েছে, পর্ষদ কঠিন প্রশ্ন দিয়েছে তাই পারিনি, এটা মিথ্যা কথা, কারণ আমি পড়িনি, আমার কনসেপ্টে প্রবলেম। তো সেই জায়গাটা যাতে না হয় তার জন্য তোমরা এই ক্লাসটা করছো। এবার তুমি কেন করছো, কি জন্য করছো, তার যে বাস্তব
চেতনা বা বর্তমানে তুমি যেটা করছো সেই সমস্তটা রয়েছে সচেতন। আর যত দুঃখ বেদনা সমস্তটা এই যে জায়গাটা সেটা রয়েছে আনকনসিয়াস মাইন্ডে বা অবচেতন। আর প্রিকনসিয়াস মাইন্ড যেটা আমার প্রয়োজন নেই মনে করার, কিন্তু আমি চাইলে মনে করতে পারি, চাইলে মনে করতে পারি। তুমি গতকাল কি দিয়ে ভাত খেয়েছো, তোমার এখন তো দরকার নেই সেটা বলার, কিন্তু তুমি চাইলে মনে করতে পারো। তোমার স্কুলের নাম কি, তুমি এখন দরকার নেই মনে করার, কিন্তু তুমি চাইলে মনে করতে পারো। সেটা হচ্ছে প্রিকনসিয়াস মাইন্ড। হলো, এরপরেও যদি কারোর সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে, মানে যদি সমস্যা থেকে থাকে। তো এবার যেটা বলছিলাম, তো আমরা যখন এই কষ্ট বেদনা দুঃখ এটা যদি বেড়েই যায়, আমি কম নাম্বার পেয়েছি পরীক্ষা, এটা তো স্বাভাবিক ব্যাপার, কোনো কারণে আমার ঘাটতি ছিল, আমি কম নাম্বার পেয়েছি। কিন্তু সেই দুঃখটা যদি আমি প্রতিদিন করতে থাকি, চোখের জল ফেলতে থাকি, সবসময় একাকিত্বে ভুগি, সেটা তো সলিউশন নয়। তাহলে এই দুঃখ থেকে বাঁচানোর জন্য কে এগিয়ে আসে? এই দুঃখ থেকে বাঁচানোর জন্য কে এগিয়ে আসে? ইগো না এসপি লিখে দিলাম, সুপার ইগো, এই সরি এসি সুপার ইগো। কে এগিয়ে আসে জানো? এই দুঃখ থেকে বাঁচানোর জন্য কে এগিয়ে আসে? আচ্ছা, প্রিকনসিয়াস মাইন্ডটা সবিতা বলছে আরেকবার বলবো, কিন্তু কে এগিয়ে আসে সেটা বলতে পারছি না। দুঃখ থেকে বাঁচানোর জন্য এগিয়ে আসে ইগো, যে কিন্তু সবসময় সচেতন এবং বাস্তব। ইগো চায় যাতে আমরা দুঃখটাকে ভুলে সঠিকভাবে বাঁচতে পারি। দুঃখ থাকবে জীবনে, দুঃখ থাকবে, ফেলিওর থাকবে, সাকসেস থাকবে, তার মানে এই নয় যে দুঃখটা আমরা বয়ে বেড়াবো। ওকে, সেই জন্য এই অবচেতনটা হচ্ছে স্টোর রুম, আর ইগোটাকে আমরা বলতে পারি যে দারোয়ানের সঙ্গে আমরা কিছুটা কম্পেয়ার করতে পারি। মানে অচেতন থেকে এই দুঃখ বেদনা ভয়টাকে ও প্রতিরক্ষা করে এবং কিছু কৌশলের মধ্য দিয়ে জীবনের ভারসাম্য রক্ষা করে। এগুলো তো একটা অজুহাত। এই অজুহাত তো আমি কম পেয়েছি কারণ স্যার খাতা ভালো করে দেখেনি বা কোয়েশ্চেন কঠিন, আমি ভাঙিনি কারণ বিড়াল ভেঙেছে, কারণ আমি বকা খাবো, বকা দেবে, সে বকুনির ভয় আমি মিথ্যা কথা বলেছি, এগুলো তো অজুহাত। এই অজুহাতে হচ্ছে ডিফেন্স মেকানিজম, অজুহাত ডিফেন্স মেকানিজম। বোঝা গেল? আমাদের মন নিজের কষ্ট, অপরাধ বোধ বা উদ্বেগ থেকে নিজেকে বাঁচানোর জন্য কিছু কৌশল ব্যবহার করে, এই কৌশলই ডিফেন্স মেকানিজম। আচ্ছা, এটা কোন তত্ত্ব থেকে নিচ্ছি, এটা কে উল্লেখ করেছে, কোন মনোবিজ্ঞানী, কে বলবে এটা কোন মনোবিজ্ঞানী, কোন মনোবিজ্ঞানী তত্ত্ব? কোন মনোবিজ্ঞানী তত্ত্ব? জানি, ফ্রয়েড। ভেরি গুড, ফ্রয়েড, একদম ঠিক আছে। এবারে আমরা দেখতে পাচ্ছি এটা ব্যক্তিত্বের তিনটি স্তর, সেই তিনটে স্তর কি কি? কনসাস মাইন্ড বা সচেতন স্তর, প্রি কনসাস মাইন্ড বা অবচেতন স্তর, বা আনকনসাস মাইন্ড বা এটা প্রাক চেতন করো, হ্যাঁ, প্রি কনসাস বা প্রাক চেতন করো, এটা প্রাক, প্রি রয়েছে প্রাক, আর এটা অবচেতন বা অচেতন। ওকে, ঠিক আছে। এবার একটু নিজের মতো দেখি, তোমরা দেখো কোথাও বুঝতে অসুবিধা হলে একবার নয় 10 বার জিজ্ঞেস করবে। বোঝা গেল? আমি একটু এটা আলোচনা করে নিই। দেখো, কনসাস মাইন্ড হচ্ছে সচেতন স্তর। কি বললাম? সচেতন, যেটা অ্যাক্টিভ মাইন্ড। আমি কি করছি, আমি কেন করছি, আমি কি কথা বলছি, আমি কি কাজ করছি, আমি কি বলবো, যখন আমি বুঝে শুনে করি সেটা হচ্ছে কনসাস মাইন্ড। আমরা এই মুহূর্তে যা ভাবি, অনুভব করি, বুঝি,
যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, আমি কথা বলছি, আমি দেখছি ইত্যাদি। এটা ব্যক্তিত্বের সবচেয়ে ছোট অংশ, প্লাস এটা 10%। প্রিকনসিয়াস মাইন্ড এমন সব স্মৃতি, জ্ঞান, অভিজ্ঞতা যা এখন আমরা ভাবছি না কিন্তু প্রয়োজনে সহজে মনে করতে পারি। যেমন গতকালের কোন একটা ঘটনা, কোনো কবিতার লাইন, কারো ফোন নাম্বার ইত্যাদি। এটা ব্যক্তিত্বের মধ্যম অংশ। এটা প্রায় মানে আমাদের মনের এটা 20%। আর আনকনসিয়াস মাইন্ড কি? এমন সব চিন্তা, অনুভূতি, স্মৃতি, ইচ্ছা, ভয়, কামনা ইত্যাদি যা আমরা জানি না এবং সহজে মনে করতে পারি না। আমাদের অনেক আচরণের নিয়ন্ত্রণ এই স্তর থেকে হয়। এটা হচ্ছে ডিফেন্স মেকানিজম, এই স্তরেই হয়ে থাকে। এটা ব্যক্তিত্বের সব থেকে বড় অংশ, 70% এর মতো এখানে বলা হয়েছে। এটা ব্যক্তিত্বের সব থেকে বড়। আচ্ছা, আমি আর বেশি এগোবো না, তোমরা বলো এইটুকু থেকে তোমাদের কার কি প্রশ্ন আছে, কি তোমরা মানে না বোঝার জায়গাটা আমাকে একটু কমেন্ট করো। আর প্রিকনসিয়াসটা একবার আমি বলে দিই যে জিজ্ঞেস করছো। প্রিকনসিয়াস হচ্ছে যেটা আমার এখন মনে করার দরকার নেই। তোমাদের কালকে কি ডেমো ক্লাস হয়েছিল জিজ্ঞেস করলে বলতে পারবে? পারছো। কিন্তু বেকার বেকার এখন তো মনে করার দরকার নেই। কালকে কি দিয়ে খেয়েছো, কালকে কোথায় বেড়াতে গেছিলে, কালকে কি কালারের জামা পরেছো, সেটা তখন দরকার নেই। কিন্তু হ্যাঁ, প্রয়োজনে তুমি রিমাইন্ড করতে পারো, সেটা হচ্ছে প্রিকনসিয়াস। বলো এইটুকু থেকে কার কি কোয়েশ্চেন আছে? ইদিগো সুপারিগো বলবো। এমনি এমনি কোনো কোয়েশ্চেন আছে? যতটা আলোচনা হয়েছে ততটা থেকে কোনো প্রশ্ন আছে? যতটা আলোচনা হয়েছে ততটা থেকে কোনো কোয়েশ্চেন আছে? থাকলে বলো। তাহলে কনসাস মাইন্ড সচেতন, যা আমি ভাবি, বর্তমানে ভাবছি। আনকনসাস হচ্ছে স্টোর রুমের মতো, যেখানে দুঃখ, কষ্ট, বেদনা সমস্ত কিছু আমি চাপা দিয়ে রাখি। আমার খুব শখ এই গরমে একটা এসি কিনবো। হ্যাঁ, খুব শখ। কি গরম যাচ্ছে বলো তো, ভ্যাপসা গরম। কিন্তু ওই আমার আসল জিনিস মানি প্রবলেম, মানি প্রবলেম। তা তোমার এই যে এসি কেনার সত্য ইচ্ছা, এটা তুমি এখন বর্তমানে কিছু টাকার জন্য প্রবলেম হচ্ছে। তাহলে এই এসি কেনার সুপ্ত ইচ্ছাটা কনসাস মাইন্ড থেকে কোথায় চলে আসবে? যে সুপ্ত ইচ্ছা, সুপ্ত ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা কোথায় চলে আসবে? চলে আসবে আনকনসাসে। এবার বলো, এই কনসাস মাইন্ড থেকে আনকনসাসে চলে এলো মানে সেটা কি তোমার এই সুপ্ত ইচ্ছাটাকে একদম ডিলিট করে গেল, বা তুমি সুপ্ত ইচ্ছাটাকে একবারে দমন করে দিলে, মেরে ফেললে? না, এটা কিন্তু আনকনসাস মাইন্ডে থাকবে। মাঝে মধ্যে ইচ্ছাটা চাঁড়া দেবে, কিন্তু এটা থাকবে। এটা একদম সম্পূর্ণ নির্মূল হবে না, এটা তো মনেরই অংশ। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপাতত কোনো প্রশ্ন নেই, তবে একজন কি প্রশ্ন করেছে। হ্যাঁ একদম, মল্লিকার বাচ্চাটা মিথ্যা কথা বলেছে আনকনসাস মাইন্ড থেকে। আর আরেকটা প্রশ্ন যেটা আপাতত আমার জেগেছে, সেটা মানে তোমাদের জেগেছে, সেটা হচ্ছে ইদম, ইগো আর সুপার ইগো। চলো একটা গল্প বলি, গল্প শুনতে ভালো লাগবে তো। আমি এই 3টে জায়গা একটা গল্প দিয়ে কভার করব। বেশ, তোমরা শুধু একটু রিলেট করো। তোমাদের কাজ হচ্ছে শুধু কানে শোনা আর বাস্তবের সঙ্গে রিলেট করা। ইদম হচ্ছে, ইদমকে তুলনা করো একটা খামখেয়ালিপনা ছোট বাচ্চার সঙ্গে। আমি ছোট বাচ্চা লিখলাম একটু, শোনো। খামখেয়ালিপনা ছোট বাচ্চা। বেশ, সুপার ইগোকে তুলনা করো একদম বিবেকবান কারোর সাথে, একদম ফুল বিবেকবান, একদম দারুণ বিবেকবান, মানে কারো জিনিস নিয়ে খাবে না, কিছু না, মানে একদম গ্র্যাভিটি বিবেকবান, ফুল মোরালিটিতে পরিপূর্ণ। আর ইগোকে তুলনা করো পরিবারে যে আমার ভালো চায়, সব থেকে ভালো আমার কে চায় আমার পরিবারে? আমি মায়ের সঙ্গে তুলনা করলাম, আমার মা। ঠিক আছে, এই 3টে বিষয় বোঝা গেল। ইদম হচ্ছে ছেলে মানুষ, সুপার ইগো হচ্ছে একদম ফুল বিবেকবান, ইগো হচ্ছে আমার মা। আচ্ছা, এবারে আমি মেলায় গেছি, এই তো মেলা গেল না,
মেলায় গেছি, আমি মেলায় গেছি, আমি মেলায় গেছি। আচ্ছা, মেলায় গিয়ে একটা বড় খেলনা দেখেছি, বড় খেলনা, বিশাল বড় খেলনা। দাম দর করলাম, হয়তো বললো 200-500 টাকা। আমার খেলনাটা এখনই চাই, আমার চাই মানে চাই। আমি কিছু জানি না টাকা আছে কি নেই, কিনে দিতে পারবে কিনা, ওসব আমার দেখার দরকার নেই। আমার চাই তো চাই, আমি এখনই চাই। এই যে চাহিদা, এটা হচ্ছে ইদম। মানে ও শুধু নিজের সুখ ভোগটা দেখে। এটা হচ্ছে আমাদের মনের অংশ, আমাদের মনের মধ্যে কিন্তু এগুলো রয়েছে। তাহলে ইদম কি? সুখ ভোগ, সুখ। আমার চাই চাই, আমি ওসব কিছু চাই না, আমার চাই তো চাই। টাকা কোথায় পাবে, কিনে দিতে পারবে কিনা, অত জেনে আমি কি করবো, আমার লাগবে তো লাগবে। এটা হচ্ছে ইদম, আমাদের মনের অংশ। দেখবে অনেক সময় আমরা জেদ করে অনেক কিছু কিনি, আমার ভালো লেগেছে আমি কিনবো, পরে তার কি হতে পারে না হতে পারে অত কিছু ভাবার দরকার নেই। আমার এখন চাই চাই, সুখ ভোগের নীতি, কামনা বাসনার নীতি। এবার ইগো, ইগো তখন আমাদের মনের অংশ তো ইগো, ইগো তখন ইদমকে বোঝাচ্ছে, দেখ বাবু এখন টাকা নেই কিন্তু কালকে পরে মেলাতে এসে তোমাকে কিনে দেব। এখন যদি তুমি লোকের মধ্যে এরকম করো, লোকে কিন্তু খারাপ বলবে, ভালো বলবে না। কে বোঝাচ্ছে? ইগো, যাকে আমি রিলেট করতে বললাম আমাদের মায়ের সঙ্গে। কে বোঝাচ্ছে? ইগো বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? আমাদের বাচ্চা মনকে বোঝাচ্ছে, যার নাম ইদম। আচ্ছা, সুপার ইগো কি? একদম বিবেকবান, না এখন কেনা যাবে না, বাড়ি চলো। আমাদের মনের অংশ। এগুলো আমি গল্প করে বললাম, কিন্তু এগুলো কিন্তু আমাদের মন। আমি তোমাদের সাথে বেড়াতে গেছি, তোমাদের সাথে আমি বেড়াতে গেছি, এবার বাস থেকে নেমেছি, বেড়াতে গিয়ে ভীষণ খিদে পেয়েছে। মল্লিকার ব্যাগে দেখছি টিফিন বক্সে ম্যাগি রয়েছে, মল্লিকার ব্যাগে। আর ম্যাগিটা দেখি আমার খেতে ইচ্ছা করছে, ইস কি সুন্দর ম্যাগি, একটু খাই। হলো। তো ইদম, ইদম নামক আমার যে মনটা রয়েছে, ইদম আমাকে পরামর্শ দেবে, আরে খিদে পেয়েছে খেয়ে নে, টিফিন বক্স পেয়েছিস ভরা ম্যাগি, চলো খেয়ে নি। এটা কে পরামর্শ দিচ্ছে? আমার মনের ইদম। ইগো আবার কি বলছে? ইগো যেহেতু ভারসাম্য রক্ষা করে, বাস্তব নিয়ে চলে, ইগো বলছে, ইগো বলছে দাঁড়া মল্লিকা আসুক, তারপরে শেয়ার করে দুজনে খাবো। এটা কে বলছে? ইগো বলছে। সুপার ইগো আবার মনের আর এক অংশ, একদম টোটালি বিবেকবান, বিবেকের কেন্দ্রস্থলে। সুপার ইগো আবার বলছে যে না, ওরও তো খিদে পেয়েছে, ও তো খাবে, তুমি যাও 5 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কুট কিনে খাও, নিজের যেরকম সামর্থ্য নিজের সেরকম খাও। এরকম একটা এক্সাম্পল জাস্ট আমি দিলাম। আবার যখন এটা নিয়ে আমি আলোচনা করবো ফ্রয়েডের তত্ত্বে, তখন আমি আশা রাখছি আরো বিস্তারিত আলোচনা করব। এই রইল আমাদের মনের ইদম, সুপার ইগো, ইগো। তাহলে আমাদের জীবনের ভারসাম্যকে রক্ষা করে। ছট করে একটু উত্তর দিয়ে দাও। আর কনসাস মাইন্ড, প্রি কনসাস, আনকনসাস আমরা বুঝলাম। আনকনসাস কি? আনকনসাস হচ্ছে স্টোর রুম, দুঃখ কষ্ট বেদনা সব রয়েছে। আর এইগুলোকে দারোয়ানে কে দাঁড়িয়ে আছে, গেটে কে দাঁড়িয়ে আছে? গেটে দাঁড়িয়ে আছে ইগো, গেটে দাঁড়িয়ে আছে ইগো। কারণ এই দুঃখ কষ্ট বেদনা যদি অতিরিক্ত বেড়ে যায়, তখন কিন্তু জীবনের ভারসাম্য টলমল হয়ে যাবে, তাই তো? আমি দুঃখ থেকে বেরিয়ে আসতে পারবো না, বাস্তবতা থেকে, মানে বাস্তব জায়গাটাকে বুঝতে পারবো না। এই জায়গাটাকে ব্যালেন্স করছে ইগো। দেখি কি বলছে। ঠিক, ইগো। বাহ, এই তো, এটা কিন্তু আপার প্রাইমারিতে আসা একটা প্রশ্ন, এটা কিন্তু আপার প্রাইমারিতে আসা একটা প্রশ্ন। বেশ, তিনটেই আছে, ভেরি গুড মল্লিকা, আমাদের মধ্যে তিনটেই আছে। তবে আমরা কখন কাকে প্রায়োরিটি দেব সেটা নির্ভর করছে আমাদের উপর। ওকে, আচ্ছা দাঁড়াও, এগুলো কোয়েশ্চেনে আমি যাব, একটু পরে যাব। তার আগে এই জায়গাটা একটু দেখে নি, এই পিডিএফ গুলো তোমাদের দেবো, এগুলো ডিটেলস একটু দেখে নি, দাঁড়াও। যেটা আমি বলছিলাম যে প্রশ্ন আসে, যেখান থেকে প্রশ্ন আসে,
তার কয়েকটা আমরা দেখবো। প্রথমেই দেখে নাও, অস্বীকার বা ডিনাইল, মানে এটা ডিফেন্স মেকানিজমের একটা অংশ। এটা একটা প্রতিরক্ষা কৌশল, ডিফেন্স মেকানিজম, যেখানে আমরা বাস্তবতাকে অস্বীকার করি। কারো আত্মীয় মারা গেল, সেটা মেনে নিতে চায় না এবং ভাবতে থাকে যে সে এখনো বেঁচে আছে। রিপ্রেশন বা দমন, আমরা দমন করি। কি দমন করি? ছোটবেলা হয়তো একটা খুব খারাপ ঘটনা আমার সাথে ঘটেছিল, ভীষণ খারাপ ঘটনা ঘটেছিল, এবং যেটা মনে করলে আমার কষ্ট হয়। স্কুলে গেছিলাম, কোনো স্যার হয়তো আমাকে খুব অপমান করেছে, মেরেছে, বকেছে, যেটা আজকে আমার এই বয়সে আসলেও ভাবলে কষ্ট হয়। সেটা আমি কি করব? সেটা আমি আনকনসিয়াস মাইন্ডেই রাখবো, সেটা আমি কনসিয়াস মাইন্ডে রাখবো না। তো এটাকে বলা হচ্ছে রিপ্রেশন। এগুলো খুব বাস্তব, এবং এগুলো বাদ দিয়ে তো আমাদের জীবন নয়, এগুলোই তো আমাদের জীবন নাকি? এগুলো প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে ঘটছে, শিক্ষার্থীদের, ছোট ছোট বাচ্চার সঙ্গে ঘটছে, সবার সাথে ঘটছে, এবং আমরা এটা করছি। এবং মিথ্যা কথা তখন বলি নিজেকে রক্ষার জন্য বলি, নিজেকে বাঁচানোর জন্য বলি, নিজের ইমেজটা যাতে সবার সাথে ভালো থাকে তার জন্য বলি। প্রজেকশন, প্রক্ষেপণ। যদি কেউ নিজের মধ্যে রাগ অনুভব করে, তবে সে মনে করতে পারে যে অন্যরা তার রাগান্বিত। প্রক্ষেপ করা, ডিসপ্লেসমেন্ট। আমি না তোমাকে খুব বকেছি, হাই দুষ্টু ছেলে, দুষ্টু মেয়ে, বেরিয়ে যাও ক্লাস থেকে, ভীষণ বকেছি, এবার তুমি ক্লাস থেকে বেরিয়ে গেলে। এবার রাত্রিবেলা তোমাকে খেতে ডাকছে বাড়িতে, কিরে খাবি আয়, খাবার বেড়েছি খাবি আয়, তুমি দিলে এক ধমক। তাহলে কি করলে? তুমি আমার রাগটা তুমি তোমার পরিবারের ওপর দেখালে। কারণ মানুষ সবসময় যে ক্ষমতাবান তার উপর কিন্তু রাগ দেখায় না, রাগ থাকলেও দেখায় না। কার ওপর রাগ দেখায়? দুর্বল মানুষের ওপর। বোঝা গেল? তাহলে ব্যক্তি তার আবেগ, প্রতিক্রিয়া নিরাপদ ব্যক্তির প্রতি স্থানান্তর করে। পরিবারে তুমি জানো যে তুমি রাগ দেখালেও, খাবো না বললেও তোমাকে ডেকে খাওয়াবে, কিন্তু সেটা তুমি অন্য কোথাও করো, খেলি না কিছু হয় না, ওদিকে এই আর কি নিরাপদ জায়গাতে আমরা রাগটা দেখাই। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, জায়গার রাগটা অন্য জায়গায় দেখান, যৌক্তিকরণ। এই যে আমরা দেখলাম না ডিটেলস, পরীক্ষার ফল, হ্যাঁ কি করেছি, পরীক্ষার ফল খারাপ করলে বলার চেষ্টা যে প্রশ্নগুলো খুব কঠিন এসেছিল, তাই জন্য পরীক্ষা খারাপ হয়েছে। স্যার ভালো করে খাতা দেখেনি তো, তাই জন্য খারাপ, নাহলে আমি পরীক্ষা ভালোই দিয়েছি। রিয়াকশন ফরমেশন, কেউ যদি নিজের ভেতরে ঈর্ষাবোধ করে, তবে সেই ব্যক্তির প্রতি অতিরিক্ত সদয় আচরণ করা। দেখবে বর্তমানের একটা খুব ভালো স্বভাব, যে কে আমাকে হিংসা করছে আর কে ভালোবাসছে বোঝা যায় না, কারণ ওই মুখোশধারী মানুষ চারিদিকে। ভালোবাসা আর রাগ বা অভিমান, হিংসা, এগুলো কথা দিয়ে কিন্তু বোঝা যায় না, বিপদে পড়লেই বোঝা যায়। তো সেই জন্য কেউ যদি নিজের ভেতরে ঈর্ষাবোধ করে, তবে সে সেই ব্যক্তির প্রতি অতিরিক্ত সদয় আচরণ করে, মানে বোঝা যায় না অত কার কি। সাবলিমেশন, অপ্রীতিকর উত্তেজনা কমানোর জন্য কোনো সামাজিক বা সেবামূলক কাজে নিয়োজিত হওয়া। আমি কোনো খারাপ কাজে এতদিন যুক্ত ছিলাম, আমি সেই উত্তেজনা কমানোর জন্য কোনো ভালো কাজ করতে শুরু করলাম। যেমন উচ্চ পদস্থ পলিটিক্যাল কোন একটা নেতা বা যাই হোক কেউ, সেটা হচ্ছে সাবলিমেশন। শিশুসুলভ আচরণ, যেটা আমি সোশ্যালাইজেশনের সঙ্গে একটু কম্পেয়ার করতে পারি। যে ধরো পরিবারে কোনো একটা নতুন বাচ্চা এলো, এবার আগের যে বাচ্চাটা সে তার ভালোবাসার ভাগ দেবে না, এবার সেই বাচ্চাটিও কি করলো, সকলের অ্যাটেনশন পাওয়ার জন্য কি করলো, কাঁদতে শুরু করলো, আমাকে খাইয়ে দাও, আমাকে ঘুরতে নিয়ে চলো, আমায় চুল বেঁধে দাও, আমায় মাথা আঁচড়ে দাও, এটা করতে লাগলো। কোনো কারণ নয়, মানে হিংসা নয়, এটা সে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে, শিশুসুলভ আচরণ করছে। এটাও অনেকটা সেরকম, যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি মানসিক চাপে পড়ে কান্নাকাটি শুরু করে বা শিশুর মতো আচরণ করে, সেটা হবে রিগ্রেশন। আর একটা কি, বিচ্ছিন্নকরণ আর সাপ্রিমেশন। বিচ্ছিন্নকরণ, এটা হচ্ছে কেউ যদি ক্যান্সার আক্রান্ত হয় বা ধরো কোনো খারাপ কিছু একটা হলো, সেটা আবেগ প্রকাশ না করে শুধুমাত্র রোগটির বৈজ্ঞানিক দিক নিয়ে আলোচনা করে, মানে বিষয়টিকে সে
বিচ্ছিন্ন করে অন্য বিষয়কে গুরুত্ব দিতে থাকে। আর সাপ্রেশন কি, কেউ পরীক্ষার আগে ব্যক্তিগত সমস্যা নিয়ে ভাবতে চায় না, পরে এটা নিয়ে চিন্তা করবে বলে ঠিক করে। এখন তোমার সিডিপি ক্লাস, কোনো বন্ধু ফোন করে বলছে এই জানিস তো কি হয়েছে আজকে, হি হি হি, তুমি বললে দাঁড়া আমার এখন সিডিপি ক্লাস আছে, আমি করে নি, তারপরে আমি তোকে কল ব্যাক করবো 9:30টার পরে। তাহলে তুমি কি করলে? এটাই হচ্ছে সাপ্রেশন, প্রতিক্রিয়া বিলম্বিত করা। এবার আমার বিশ্বাস একটা ক্লাসে তো আর সব হবে না, এই বিষয়টা তোমাদের পড়তে হবে। কারণ আমি একটা কথা বলি, এই জায়গাটা কিন্তু অনেকেরই নতুন, এটা আমার বিশ্বাস, কারণ এই জায়গাটা অনেকের নতুন, তাই তো? সেই জন্য 2-3 বার করে পড়তে হবে। আচ্ছা, আমি একবার জিজ্ঞেস করব, আমি আর একবার জিজ্ঞেস করব, যতটা হলো সামগ্রিকতার পরিপ্রেক্ষিতে কারোর কি কোথাও কোনো ডাউট তৈরি হয়েছে? তোমরা একটু বলো, তোমরা বলতে থাকো, আমিও দুটো কথা বলতে থাকি। সেই দুটো কথা হচ্ছে যে আজকের ক্লাসটা আমি চেষ্টা করেছি যাতে সমস্ত ধরনের শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ হয়, যারা অবগত এবং যারা অবগত নয়। আর আজকে যেহেতু আমরা ডিফেন্স মেকানিজম নিয়ে আলোচনা করলাম, সেহেতু এখান থেকে কেমন প্রশ্ন আসবে সেটা আমরা এক ঝলক দেখবো। যেহেতু প্রিভিয়াস ইয়ার্সে এসেছে, তাই পসিবিলিটি এমন নয় যে নেক্সটে আসবে না, সেখান থেকে আসতে পারে। বর্তমানে কোয়েশ্চেনের যে প্যাটার্ন, যে ধারা, সেটা টোটালি কনসেপচুয়াল, সম্পূর্ণটা ধারণামূলক। ওই এক লাইনে প্রশ্ন এখন আসে না যে গার্ডেনার কার তত্ত্ব, অনুবর্তন তত্ত্ব কার, সেই প্রশ্নের যুগ আর নেই। বুঝতে পারি আমরা, কারণ মানে 2023-এর প্রশ্ন দেখে বা তার আগের প্রশ্নগুলো দেখে এই ধারণা আমাদের স্বচ্ছ যে খুব খুব কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু এখন আসবে, ভীষণ কনসেপচুয়াল প্রশ্ন আসবে। তো সেই জায়গাগুলোকে টোটালি কভার করা হবে, সেটা তোমরা ক্লাস করলে বুঝতে পারবে। এবং আমি চেষ্টা করি যে বিষয়গুলোকে এমন ভাবে তুলে ধরার যারা প্রত্যেকের জন্য যাতে উপযোগী হয়। আর যে নোটস গুলো দেয়া হবে সেটা বোথ ল্যাঙ্গুয়েজে থাকবে, বাংলা এবং ইংলিশ উভয়ই থাকবে। আর একটা ক্লাসে সমগ্রটা তুলে ধরা বা সেইভাবে করা সেটা তো সম্পূর্ণ সম্ভব নয়। তবে যতটা আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে যদি কোনো প্রশ্ন তোমাদের জাগে, সেটা আমাকে অবশ্যই করতে পারো। আমি একবার নয়, যতবার সম্ভব ততবার বলে দেব। আর ক্লাস করার পর তোমাদের এটা মনে হবে না যে এখান থেকে প্রশ্ন এলে পারবো না। ক্লাস করার পর কিন্তু তোমাদের এটা মনে হবে না যে এখান থেকে কোয়েশ্চেন এলে পারবো না, এটা একদমই মনে হবে না। তবে হ্যাঁ, এই যে রেশনালাইজেশন, প্রজেকশন, রিগ্রেশন, রিপ্রেশন, এগুলো একটু মন দিয়ে দেখতে হবে। সিটেটে এই কনসেপ্টটাকে নিয়ে একটা প্রশ্ন এসেছে, এটা আমার কনফার্ম অনুযায়ী বলতে পারি ডিসেম্বর 2019 সম্ভবত এই কনসেপ্ট রিলেটেড একটা প্রশ্ন এসেছে, তাই এটা আমি রেখেছি। দেখো, একজন শিক্ষার্থী পরীক্ষায় খারাপ ফল করার পর বলে প্রশ্নপত্র খুব কঠিন, ও পারিনি সেই জন্য। এটা কোন প্রতিরক্ষণ কৌশলের উদাহরণ? দেখো, আমি কিন্তু আমার কনসাস মাইন্ডে জানি যে আমি পড়িনি, আমি ফাঁকি দিয়েছি, আমার আরো কনসেপ্ট ক্লিয়ারের দরকার ছিল, আমার দুর্বলতাগুলোকে অ্যাসেস করার দরকার ছিল, আমার প্রচুর মক টেস্ট দেবার ছিল, আমি এটা জানি, আমার কনসাস মাইন্ডে জানি। কিন্তু আনকনসাস মাইন্ডটাকে নিয়ে ওই যে বললাম স্টোর রুমে, আর তার প্রতিরক্ষা হিসাবে ইগো কি করছে, আমাকে কিছু প্রতিরক্ষণ কৌশল তুলে দিচ্ছে যাতে জীবনের ভারসাম্যটা ঠিক থাকে। তো সেটা কোন কৌশল? যৌক্তিকতা, প্রক্ষেপণ, প্রত্যাবর্তন, অবদমন। এটার সঠিক উত্তর কি হয়ে যাবে? আচ্ছা, এটাই সঠিক উত্তর। দেখি কেউ পারছে কিনা, জাস্ট একবার দেখে নি। আচ্ছা,
কেউ বলছে এ, কেউ বলছে বি, কেউ বলছে বি এ। তো দুটো মিলিয়ে উত্তর এসছে, অসুবিধা নেই। এটা হয়ে যাবে যৌক্তিকতা, রেশনালাইজেশন। আমি যুক্তি দিচ্ছি। আমি কিসের যুক্তি দিচ্ছি? আমি ভালো পরীক্ষা দিয়েছি তো, কিন্তু প্রশ্ন কঠিন এসছে। আমি তো পড়েছি, প্রশ্ন কঠিন এসছে, তো আমার কি দোষ? এখানে আমার কোনো দোষ নেই। এই যুক্তিটা আমি দিচ্ছি, এখানে যুক্তি দিচ্ছি, এটা রেশনালাইজেশন। ঠিক আছে? আচ্ছা, এবার প্রক্ষেপণ কি সেটা আমরা জানি। প্রক্ষেপ করা, চাপিয়ে দেওয়া, প্রত্যাবর্তন, অবদমন, রিপ্রেশন, সেগুলো আলাদা। নেক্সট, এটা সম্ভবত ইউপি টেটে আসা কনসেপ্ট রিলেটেড একটা এমসিকিউ। বেদনাদায়ক শৈশবের অভিজ্ঞতাকে অবচেতন ভাবে ভুলে যাওয়াকে কি বলা হয়? ফরগেটিং পেইনফুল চাইল্ডহুড এক্সপিরিয়েন্স আনকনসিয়াসলি ইজ নোন অ্যাজ রিপ্রেশন, ডিনাইল, প্রজেকশন, ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, বেদনাদায়ক শৈশবের যে অভিজ্ঞতা, সেটাকে অবচেতন ভাবে ভুলে যাওয়াকে কি বলে? বলো। আমি আবারও বলছি, একটু আমি ডিটেলসটা দেখবে, আমার মনে হয় না কোথাও সমস্যা হবে। দেখিনি এটা। আচ্ছা আচ্ছা, তোমরা অপশন এ করছো, বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, একদম। রিপ্রেশন, ভেরি গুড। অপদমন, দমন করছি। পরের প্রশ্ন, এটা কেভি পিআরটি রিলেটেড, ইয়ারটা এখন মেনশন করিনি। একজন শিক্ষার্থী শিক্ষকের উপর রাগ করতে না পেরে বাড়িতে গিয়ে ছোট ভাইয়ের উপর রাগ প্রকাশ করে, এটা কোন প্রতিরক্ষণ কৌশল? প্রজেকশন, ডিসপ্লেসমেন্ট, রিপ্রেশন, ডিনাইল। এটাও সঠিক উত্তর আশা করি প্রত্যেকে 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 দেবে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। এটা সব থেকে সোজা প্রশ্ন ছিল, ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, আর একটা প্রশ্ন বলেছিলাম না, এটা তো দেখি, এটা প্রত্যেকে একবার করে দাও, এটা একবার করে দাও। বলো। কোন শিশু তার নিজের ব্যর্থতার দায় সর্বদা অন্য কোন শিশুর উপর চাপিয়ে দেয়, সে কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল ব্যবহার করে? দেখি। প্রজেকশন, 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 বা প্রক্ষেপণ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আহ আমাকে জাস্ট আর একবার বলো যে তোমাদের কোথাও কোনো সমস্যা আছে। যদি সমস্যা না থাকে, আমি দু চারটে কথা তোমাদেরকে বলবো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করো, সেই প্রশ্নগুলো একটু আলোচনা করে নিই, তারপরে দু চারটে কথা বলি, একটু কুইক বলো। আচ্ছা, আমি বলবো, তোমাদের কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমার কথাই শোনো তাহলে। আমার লাস্ট আর একটা কোয়েশ্চেন, আমি তোমাদের সাথে অনেক গল্প করব ভেবেছিলাম, তো আজকে তো আর গল্প হলো না, পরের দিন গল্প করব। পরের গল্প আগে একটা কথা বলি তোমাদের। তোমরা জানো, আমার মধ্যে না প্রচুর উদ্বেগ আছে, আমার মধ্যে প্রচুর অ্যাংজাইটি রয়েছে, রয়েছে উদ্বেগ রয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আমার মধ্যে ভয় রয়েছে, ফেয়ার রয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আমার মধ্যে দ্বন্দ্ব রয়েছে, কনফ্লিক্ট রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। তো এই এই যে বিষয়গুলো, এই যে অ্যাংজাইটি, ফেয়ার, কনফ্লিক্ট, আমার মধ্যে, কোনো ছোট শিশুর মধ্যে, কোনো শিক্ষার্থীর মধ্যে, এগুলো কি করে আমরা জানি? এগুলো কি করে জানো? মানসিক ভাবে কষ্ট দেয়,
ভীষণ ভাবে কষ্ট দেয়, মানসিক ভাবে কষ্ট দেয়, দেয় তো কষ্ট দেয়। এবার কিছু কষ্ট আমরা শেয়ার করি, কিছু কষ্ট আমরা শেয়ার করি না। তো এই অনুভূতিগুলো তো আমাদের কষ্ট দেয়। তো কে চায়, আমি অপশন দিচ্ছি, ইদম, ইগো না সুপার ইগো? কে চায় যে এই কষ্টটা একটু কম অনুভব হোক, এই কষ্টটা একটু কম অনুভব হোক? কে চায় সেটা আমাকে একটু বলো। আর সেই জন্য, আচ্ছা এর উত্তরটাকে দাও, কে চায় যে কম অনুভব হোক? বাহ বাহ, ভেরি গুড, ভেরি গুড। সুপার ইগো নয়, পারমিতা মনে হয় তুমি লেটে জয়েন করেছো, আর নাহলে মন দিয়ে শোনোনি। ভেরি গুড, ইগো। ঠিক আছে, ঠিক আছে, ইগো। আচ্ছা এবার, আচ্ছা এটা আমি বলে দিই, ইগো। আমি কালারটা চেঞ্জ করি কারণ সঠিক উত্তর ইগো। এবারে আবার আরেকটা প্রশ্ন, প্রশ্ন বলবো না, তোমাদের সাথে গল্প। তাহলে আমাদের মানসিক কষ্টটা যাতে একটু কম হয়, কম হয়, তার জন্য ইগো আপ্রাণ চেষ্টা করে, যার জন্য বিভিন্ন রকম কৌশল ব্যবহার করে, যেগুলো আমরা দেখলাম, রিগ্রেশন, সাবলিমেশন, ডিসপ্লেসমেন্ট, এগুলো দেখলাম। ঠিক আছে, এবার আর একটা জিনিস যেটা, এই এই ইগো কোথার থেকে কৌশলগুলোকে নিয়ে ব্যবহার করে। এই যে কৌশল, এই যে কৌশল, এই যে দেখলাম না, কৌশল দেখলাম না, ডিপ্রেশন, প্রজেকশন, রেশনালাইজেশন, হ্যাঁ, ডিনাইল, এই যে এই কৌশলগুলো কোথার থেকে নেয়? এই কৌশলগুলো কি কনসাস মাইন্ড থেকে নেয়, প্রি কনসাস মাইন্ড থেকে নেয়, না আনকনসাস মাইন্ড থেকে নেয়? দেখি কে বলে, কোথা থেকে নেয়, কুইক। বাহ, ভেরি গুড, আলো দীপা হালদার, ভেরি গুড। এইগুলো সব কোথার থেকে নেয়? আনকনসিয়াস মাইন্ড নেয়। কারণ আনকনসিয়াস মাইন্ডেই কিন্তু দুঃখ, কষ্ট, এই যে স্মৃতি, ইচ্ছা, ভয়, কামনা, যা আমরা জানি না এবং সহজে মনে করতে পারি না, এই আনকনসিয়াস মাইন্ড থেকে নেয়। আর প্রি কনসিয়াস তো তোমরা বললাম আমাদের স্মৃতিতে থাকে, আমরা চাইলে মনে করতে পারি। আর কনসিয়াস মাইন্ড কি? যেটা আমি জানি আমি কেন করছি, আমি জানি এই ক্লাসটা কেন করছি, আমি জানি আমি এই খাবারটা কেন খাচ্ছি, আমি জানি আমি কেন বেড়াতে যাচ্ছি, আমি জানি আমি আমার বন্ধুর সাথে কেন কথা বলছি, আমরা যখন সচেতন ভাবে জেনে করি, সেটা কনসিয়াস মাইন্ড। আচ্ছা, যেহেতু তোমরা যারা কন্টিনিউ ক্লাস করেছো, প্রত্যেকে বলছো যে কারোর কোথাও কোনো সমস্যা নেই, আমি আবার একটা কথা জাস্ট বলবো, যে যারা এতক্ষণ ক্লাসটা করে মনে করলে যে আহা এখান থেকে আমি D2 কমন পেয়ে যাবো, যেহেতু আমি কিছু টাইপ এখানে মেনশন করেছি, সিটেট কোন কনসেপ্ট নেয়, এখান থেকে পিটেট কোন কনসেপ্ট নেয়, এখান থেকে কেভিএস, পিআরটি কোন কনসেপ্ট নেয়, কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে। এবং আমি এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্রত্যেকটা ক্লাস করার পর তোমাদের কনসেপ্টে কোনো প্রবলেম হবে না। আর যখন সিডিপিতে কনসেপ্ট ক্লিয়ার হবে তখন কোনো প্রশ্ন আনকমন থাকবে না। কনসেপ্টটা একবার ক্লিয়ার হয়ে গেলে কিন্তু ওইভাবে কিন্তু কোয়েশ্চেন D2 কমন পাওয়ার ব্যাপারটা থেকে আমি একটু ডিটেচে রয়েছি। আর যেটা বলার, যে সিডিপির মানে একটাই, একটা শিশুকে বোঝা, একটা শিশু বা একটা শিক্ষার্থীকে বুঝে তাকে সেই জায়গায় নিয়ে গিয়ে তার মতন করে গাইড করে শিক্ষাদানটা কার্যকারী করা, যেটা আমার শিক্ষাদানের মূল উদ্দেশ্য। সেটা তখনই কার্যকারী হয় যখন কিনা আমি তাকে বুঝি। এবার দেখো আজকে আমাদের ফার্স্ট ক্লাস, না তোমরা আমাকে বোঝো বা আমাকে জানো, না আমি তোমাদেরকে বুঝি বা তোমাদেরকে চিনি। এবার জানার মাধ্যম কি? একমাত্র কোয়েশ্চেন, একমাত্র জানার মাধ্যম কোয়েশ্চেন, কোয়েশ্চেন আনসার। তো কাজে কোয়েশ্চেন হবে, অ্যান্সার হবে, না বোঝার জায়গাগুলো আলোচনা হবে। আর নোটস যেগুলো প্রোভাইড করা হবে সেগুলো কিন্তু বোথ ল্যাঙ্গুয়েজে থাকবে, যাতে কিনা পিটেট এবং সিটেট সমস্ত এক্সামের জন্য আমরা ফুল প্রিপেয়ার হয়ে যাই। বোঝা গেল? পিডিএফ আমি শেয়ার করব, পিডিএফ গুলো খুব ভালো করে দেখো, তারপরে যদি কোথাও প্রবলেম থাকে তাহলে সেটা আমাকে পরের ক্লাসে আলোচনা করবে। এবং তোমাদের সুবিধার জন্য এবং তোমাদের জন্য আমি এক্সট্রা আরো কিছু এমসিকিউ প্রোভাইড করছি। এই এমসিকিউ গুলো কিন্তু তোমাদের জন্য দেয়া রইল। এবার বলবে যে ম্যাডাম আপনি এটা বললেন, বলিনি, তবে ফ্রয়েডের তত্ত্বে যখন আমরা ডিটেলস যাব তখন এই জায়গাগুলো পাবো।
সেই জন্য কিছু এমসিকিউ তোমাদের জন্য প্রোভাইড করা রইলো, তোমরা এগুলো সলভ করবে। আমরা নেক্সট যে ক্লাসগুলো হবে তখন এগুলো নিয়ে আলোচনা করে নেব। বোঝা গেল? কাল আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আবারও বলছি, একটা শিশুকে বোঝা, একটা শিক্ষার্থীকে বোঝা, যার জন্য সিডিপি, এবং সেই জায়গাটা কিন্তু আমরা টোটালি কভার করব। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে তোমরা ভালো থাকো। পরের ক্লাসে আমরা বাকিটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করেছি, একটা মিনিট আমাকে টাইম দাও জাস্ট। দেখুন স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। তোমাদের গ্রুপে থেকে একটা লিঙ্ক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো লিঙ্কটা শেয়ার করলাম, কিভাবে ফিডব্যাক দেবে বলে দিচ্ছি। এটা দেখো আমাদের ফেসবুক পেজ, এই পেজের লিঙ্কটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়েছি। ঠিক আছে, এই পেজের লিঙ্কটা আমি গ্রুপে দিয়েছি। প্রথমে বলবো যে পেজটাকে ফলো করে রাখো। রেগুলার এখান থেকে তোমার কোশ্চেন আনসার থাকবে, মানে এখানে প্রতিদিন যদি দেখো সিডিপির লাইভ ক্লাস রয়েছে, সব লাইভ ক্লাস রয়েছে, এরকম সবকিছু ডিটেলস পেয়ে যাবে এখান থেকে। এবং এখানে অন্যটাই আমি তো বললাম যে আমাদের এরকম ভর্তি সংক্রান্ত কোনো কিছু কোথাও পাবে না খুঁজে। শুধু দেখো, শুধু কনসেপ্ট আর কিছু না কিছু বিভিন্ন রকমের তোমাদের রিলেটেড যা কিছু। তো আবারও বলছি, পেজটাকে ফলো করে রাখো, ডেফিনেটলি এখান থেকে কিছু না কিছু পাবে। আবারও বলছি, প্রাপ্তি জিরো হবে না, কি পাবে না পাবে তুমি বলতে পারবে। নেক্সট যেটা বলার, যে তোমাদের থেকে একটু ফিডব্যাক চাইছি। এই পেজের লিঙ্কটা দেখো গ্রুপে দেওয়া আছে, এই পেজটা ওপেন করো, মানে এই লিঙ্কে ক্লিক করে পেজটাতে এসো। একদম উপরের দিকে, একদম প্রথম দিকে দেখো, একদম শুরুতে দেখো এখানে রয়েছে 100% রিকমেন্ডেড বলে, 100% রিকমেন্ডেড বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করো। এখানে কি না, তুমি আমাদের পেজটাকে রেকমেন্ড করতে পারো, মানে ফিডব্যাক শেয়ার করতে পারো এখান থেকে। ঠিক আছে, এই যে এখানে দেখো রিসেন্ট রিভিউ যেগুলো রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে সি অল করলে দেখতে পাবে। এখানে তুমি একবারই শেয়ার করতে পারবে, একাধিকবার এখানে ফিডব্যাক শেয়ার করা যায় না। ঠিক আছে, এখানে একদম শুরুতে তোমার এখানে দেখাবে যে ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার জি, তোমাকে এখানে শুরুতে দেখাবে ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার জি। সেখানে তোমার কাছে দুটো অপশন চলে আসবে, ইয়েস আর নো। বাদিকে রয়েছে ইয়েস, ডান দিকে রয়েছে নো। ওই ইয়েস এ ক্লিক করে ওখান থেকে একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করে পোস্ট করে দিতে পারো। ওখানে মোটামুটি 25টা লেটার টাইপ করলে তুমি পোস্ট করতে পারবে। আমার তোমার কাছে রিকোয়েস্ট হলো যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। এই পেজে এসো, পেজের লিঙ্কটা গ্রুপে দেওয়া আছে। পেজে আসার পর একদম উপরের দিকে দেখো এখানে রয়েছে 100% রিকমেন্ডেড 613। একটু যদি তোমরা যেটাকে অন্তত 650 করে দাও, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। আবারও বলছি, তোমাদের হাত ধরে এই পেজ বা যা কিছু গ্রোথ হচ্ছে, আমি একা কেউ না, আমি একা চাইলে কিচ্ছু করতে পারবো না। এই ফিডব্যাক যা কিছু সবই তোমাদের। তো নেগেটিভ দিলে নেগেটিভ আসবে, এই যা আমার শুধু রিকোয়েস্ট হলো যে পজিটিভ দিলে ভালো হয়। আমি জোর জবরদস্তি কোনো কিছু করছি না, তুমি চাইলে নেগেটিভ দিতে পারো, আমি বলছি না কোনো কিছু। তো এই যে পেজটা রয়েছে, পেজের লিঙ্কটা দেওয়া আছে, একদম টপে রয়েছে 100% রেকমেন্ডেড। সি অলে এসো, সি অলে আসার পর একদম টপে দেখতে পাবে ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার, যেখান থেকে লেখা রয়েছে ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার জি। তার নিচে রয়েছে ইয়েস অর নো, ইয়েস এ ক্লিক করো। দেন ওখান থেকে একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। মোটামুটি 25টা লেটার, আবারও বলছি এবিসিডি এক একটা লেটার, এরকম 25টা লেটার টাইপ করলে তুমি পোস্ট করতে পারো। 25টা কম হলে পোস্ট করতে দেয় না, 25টা লেটার টাইপ করতে হবে, দিয়ে একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। এখানে দেখো অনেকে ফিডব্যাক শেয়ার করে রেখেছে, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। 616 মানে 3জন ফিডব্যাক শেয়ার করে দিয়েছো। আরো একবার বলছি, এই পেজটার লিঙ্ক তোমাদের গ্রুপে দেওয়া আছে। পেজটার একদম উপরে রয়েছে এই জায়গাটা 100% রেকমেন্ডেড, 100% রেকমেন্ডেড, এই জায়গাটা এসো।
এখানে সি অলে যাও, এখান থেকে দেখো তোমার কাছে অপশন দেখাবে ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার কি, ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার কি, সেখান থেকে ইয়েস আর নো অপশন পাবে। আমার সাজেশন রইলো, রিকোয়েস্ট হলো যে ইয়েস করো। ইয়েস করার পর ওখান থেকে একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো, কারণ একবারই তুমি শেয়ার করতে পারবে, একাধিকবার শেয়ার করতে পারবে না। দেখো একবার একবার যে শেয়ার করে দিয়েছো সে আর দ্বিতীয়বার শেয়ার করতে পারবে না। তাই বলবো একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি, এই পেজের লিঙ্কটা তোমাদের গ্রুপে দেওয়া আছে। অলরেডি প্রায় 8 জন লিঙ্ক মানে ফিডব্যাক শেয়ার করেছে। এই পেজের লিঙ্কটা গ্রুপে দেওয়া আছে, পেজের লিঙ্ক থেকে এখানে এসো, এখানে দেখো 100% রিকমেন্ডেড, এখানে টাচ করো, দেন সি অল করলে একদম টপে দেখাবে ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার জি, ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার জি, দেন ইয়েস নো অপশন পাবে। ইয়েস, সেখান থেকে ইয়েস করার পর একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আবার বলছি একটা দুটো সেন্টেন্সে একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। শোভা গিরি মাইতি, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ। আবারও বলছি এটা শুধুমাত্র উপকার করছো বললে কম বলা হবে, অনেকটা মানে উপকারের বাইরে গিয়েও যদি আরো কিছু হয় সেরকম, আমার কাছে এটা অনেকটা সাপোর্ট বলতে পারো। পলাশ দাস, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ। দীপঙ্কর পান্ডা, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, অসংখ্য কৃতজ্ঞতা রইল। আবারও বলছি এটা শুধুমাত্র একটা ফিডব্যাক না। সুপ্রিয়া দাস, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। সন্টা হালদার, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ। সোমনাথ চ্যাটার্জি, আন্তরিকভাবে কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ। সোমাশ্রী ঘোষ, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবারকে রিকোয়েস্ট হলো একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একবারই শেয়ার করা যায়, একাধিকবার শেয়ার করা যায় না। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। একদম টপে রয়েছে 100% রিকমেন্ডেড, একদম পেজের একদম উপরের দিকে দেখতে পাবে, তুমি মোবাইলে করলেও একদম উপরের দিকে দেখতে পাবে। এখান থেকে ক্লিক করে একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, একদম উপরে দেখতে পাবে ডু ইউ রেকমেন্ডেড কম্পিটিটিভ মাস্টার। ফিডব্যাক শেয়ার করা হয়ে গেলে আর দেখো দেখতে পাবে না, আর তুমি ফিডব্যাক শেয়ারও করতে পারবে না। জারিন রাফা, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। নীলুফা ইয়াসমিন, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রসেনজিৎ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞ। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে দাও। 632 মানে প্রায় 20 জন ফিডব্যাক শেয়ার করে দিয়েছো। দেখো এটা যদি 650-তে পৌঁছে যায়, আমি কোডে চলে গেলাম, তোমরা শেয়ার করতে থেকো। আবারও বলছি একবারই ফিডব্যাক শেয়ার করা যায়, তাই বলবো একটা দুটো সেন্টেন্সে যদি একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করে রাখো, একটা দুটো সেন্টেন্সে যদি তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে রাখো। 634, 20 জন ছাড়িয়ে গেছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে রাখো। তুষি দলুই মিদ্যা, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য, সবাইকে রিকোয়েস্ট হলো একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে দাও। আমি কোডে চলে গেলাম, একটু সবার কাছে রিকোয়েস্ট হলো একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে দাও, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে দাও। আমি কোডে চলে গেলাম, আশা করি দেখা যাচ্ছে, শুধুমাত্র টাইপ করে পাঠাও, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, অর্থাৎ ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। আরেকটা জিনিস বলে রাখি, আগামীকাল আমাদের অঙ্কের ক্লাস রয়েছে, এবং বলতে পারি আগামীকাল আমাদের লাস্ট ক্লাস, অর্থাৎ আমাদের যে পরপর 6 দিনের ক্লাস শিডিউল ছিল, আগামীকাল আমাদের লাস্ট ক্লাস। তো বলে রাখি কিভাবে তোমরা বিগত ক্লাসের স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে বলে দিচ্ছি। মূলত মনে রেখো আগামীকাল 3টে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে আগামীকাল যে ক্লাসটা হবে। প্রথম কথা, অঙ্ক নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করা হবে। অঙ্ক কোথায় লাগবে? প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট সায়েন্সের জন্য কাজে লাগবে। একদম ডিটেলস সিলেবাস কি রয়েছে, কিভাবে আমরা সিলেবাসটিকে মার্চ করতে পারি, তোমার অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা অবশ্যই সলভ করবো। দ্বিতীয় যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নতুন ব্যাচ নিয়ে আগামীকাল ডিটেলসে জানিয়ে দেবে, যে বারবার একদম প্রথম দিন থেকে বলা হচ্ছে যে নতুন ব্যাচ নিয়ে যা কিছু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, অন্য কোথাও কোনো কিছু শেয়ার করা হবে না। তো আগামীকাল নতুন ব্যাচ নিয়ে একদম A to Z জানিয়ে দেওয়া হবে, যে নতুন ব্যাচে অ্যাডমিশন প্রসেস কি রয়েছে বা কিভাবে অ্যাডমিশন নেবে,
কোর্স ফি কি হবে, কোর্স ফির ক্ষেত্রে বলে রেখে আবারও বলছি কোর্স ফি সর্বনিম্ন থাকবে। সর্বনিম্ন যদি বুঝতে না পারো, বলে দিচ্ছি তোমাকে যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সেটা ধরো একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটাও যাতে পড়ার সুযোগ পায়, কোর্স ফি যেন বাধা না হয়, ঠিক এতটাই কম কোর্স ফি থাকবে। তোমার পরিচিত মেজর সেজর যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে তাদের যে কোর্স ফি থাকে তার তুলনায় কম কোর্স ফি থাকবে। বা তুমি ক্লাস 5, 6, 7, 8 এর বাচ্চা পড়াও, তাদের থেকে যে কোর্স ফি নাও তার তুলনায় কম কোর্স ফি থাকবে। আমি 9, 10, 11, 12 এর কথা বলছি না, 5, 6, 7, 8 এর বাচ্চা পড়াতে যে কোর্স ফি নাও। আর কোয়ালিটি এডুকেশন যদি বলো তাহলে তুমি যাদেরকে বড় মনে করো তারাও ধারে কাছে পৌঁছাতে পারবে না। আবারও বলছি সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে, প্রত্যেকের সাবজেক্ট এক্সপার্ট, সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে। তো আগামীকাল লাইভ ক্লাসে আমি এই A to Z জানিয়ে দেবো লিখিত আকারে, যে কিভাবে নতুন ব্যাচে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোর্স ফি কি হবে, তোমার ক্লাসের টাইমিং কি, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন। আবারও বলছি একটা লম্বা ডিউরেশনের কোর্স থাকবে, লম্বা ডিউরেশনের কোর্স থাকবে, এবং কোর্স ফি সবার সাধ্যের মধ্যে থাকবে। আগামীকাল আমি রুটিন শেয়ার করে দেবো, সাপ্তাহিক রুটিন কি রয়েছে, বাকি যে স্যার বা ম্যাডাম রয়েছে সেগুলো আমি শেয়ার করে দেবো যে কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন। আবারও বলছি চাপ থাকবে, সপ্তাহে ধরে নাও 12-13টা ক্লাস, মানে ধরে নাও সপ্তাহে 7 দিনের মধ্যে প্রায় 6 দিনই তোমার দুটো করে ক্লাস থাকবে। এবং টাইমিং কি হবে ক্লাসের, ক্লাসের ডিউরেশন কি হবে আমি আগামীকাল লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো। কোনো একদিন ম্যাক্সিমাম দুটো ক্লাস হবে, তার বেশি না, অর্থাৎ কোনো একদিনে ম্যাক্সিমাম দুটো ক্লাস হবে, তার বেশি হবে না। তো এই রয়েছে, এইগুলো আমি ডিটেলসে জানিয়ে দেবো। তৃতীয় যেটা মাস্টার সিক্রেট কোড, আগামীকাল এই যে কোর্স শেয়ার করা হবে সেটা একটা মাস্টার সিক্রেট কোড, যার সাহায্যে আগামীকালকের ম্যাথের ক্লাসের রেকর্ড বা স্টাডি মেটেরিয়াল তো বটেই, প্রথম 3টে ক্লাস মানে প্রথম দিন, দ্বিতীয় দিনের বায়োসায়েন্স, তৃতীয় দিনের হিস্ট্রি, এই প্রথম 3টে ক্লাসের রেকর্ডিংও একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। অর্থাৎ আগামীকাল যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে তার সাহায্যে 4 দিনের, অর্থাৎ আগামীকাল প্লাস বিগত প্রথম 3 দিনের, এই 4 দিনের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবেন। আরো একবার শর্টে বলে দিচ্ছি যে আগামীকাল ক্লাসে ম্যাথ নিয়ে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে, পুরো A to Z সিলেবাস কি রয়েছে, সিলেবাস আমরা কিভাবে মার্চ করতে পারি, এবং অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা ডিসকাস করব। দ্বিতীয় যেটা বললাম যে নতুন ব্যাচ নিয়ে একদম A to Z তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে, লিমিটেড স্টুডেন্ট থাকবে, সবকিছু লেখা থাকবে, একদম লিখিত আকারে শেয়ার করে দেবো যে নতুন ব্যাচে অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, সাপ্তাহিক ক্লাস রুটিন A to Z লিখিত আকারে শেয়ার করে দেওয়া হবে। তৃতীয় যেটা মাস্টার সিক্রেট কোড, যার সাহায্যে আগামীকাল তো বটে বিগত প্রথম 3 দিন ক্লাসের রেকর্ডিং এবং স্টাডি মেটেরিয়াল একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। কোডে চলে গেলাম, আজকের ক্লাসে টাইপ করে পাঠাবে, কোনো স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আজকের ক্লাস কিন্তু রিপিট হবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি। আর সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে, আগামীকাল কিন্তু মাস্টার সিক্রেট কোড থাকবে। কোডে চলে গেলাম, আই এম দ্য বেস্ট, যেটা হাইলাইট করা রয়েছে এটাই হচ্ছে সিক্রেট কোড, যেটা হাইলাইট করা রয়েছে এটাই সিক্রেট কোড, আই এম দ্য বেস্ট। নাম্বারটা হচ্ছে 6291515080, অর্থাৎ বিগত 4-5 দিন ধরে এই নাম্বারটাতে তোমরা কোড পাঠিয়ে আসছো, শুধুমাত্র এই নাম্বারটা। আগামীকাল এই নাম্বারটা পাল্টে যাবে, আগামীকাল এই নাম্বারটা পাল্টে যাবে, শুধুমাত্র এই নাম্বারে তোমরা কোড পাঠাবে, অন্য কোনো নাম্বারে কোড পাঠাবে না। শুধুমাত্র টাইপ করবে আই এম দ্য বেস্ট, শুধুমাত্র এইটুকু টাইপ করবে, আই এম দ্য বেস্ট, আর কোনো কিছু টাইপ করবে না, শুধুমাত্র টাইপ করবে আই এম দ্য বেস্ট, আর কিচ্ছু টাইপ করবে না। পাঠিয়ে রাখো, তোমার কাছে যথারীতি রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল সবকিছু পৌঁছে যাবে। কোনো কিছু তোমাকে বলতে হবে না, বা কোনো কিছু তোমাকে মেনশন করার দরকার নেই, বা কোনো এক্সট্রা মেসেজ করার দরকার নেই, সবকিছু তোমাদের কাছে পৌঁছে যাবে। আর গ্রুপের লিঙ্কটা শেয়ার করা আছে, একটু যদি ফিডব্যাক শেয়ার করে দাও। এখনো দেখো 650 হয়নি, দেখলাম 642 মতো। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করে দাও, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। আবারও বলছি, তোমার কোনো উপকারও হবে না বা অপকারও হবে না, এই দুটোর কোনো একটা হয়তো হবে না। মানে আমরা যদি খুব ব্রড পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি, তোমার দিক থেকে মানে বা তোমার কোনো উপকার অপকার কোনোটাই হবে না, কিন্তু আমাদের জন্য যদি বলি তাহলে শুধুমাত্র উপকার বললে কম বলা হবে। আবারও বলছি একটা বিরাট উপকার হবে যা তুমি ভাবতেও পারবে না, এটা বিরাট উপকার হবে যা তুমি ভাবতেও পারবে না। ঠিক আছে, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করবো। আগামীকাল লাইভ ক্লাস মিস করো না, তাহলে সবকিছু মিস করে যাবে। আবারও বলছি, গ্রুপে কোনো কিছু পাবে না, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। সেক্ষেত্রে মানে এখনো আমি বলছি যতজন স্টুডেন্ট রয়েছে প্রায় 3/1 স্টুডেন্ট থাকবে, যতজন স্টুডেন্ট রয়েছে তার মাত্র 3/1 স্টুডেন্ট বলতে পারো থাকবে।
অর্থাৎ কোন রকম গরুর বল হবে না। কারণ আমি তোমাদেরকে প্রথমে বলেছি লাইভ ক্লাসের মধ্যে তোমরা সরাসরি কমিউনিকেট করতে পারবে, কোনো শর্ত থাকবে না। অর্থাৎ এই যে তোমরা মেসেজ করে এখন রিপ্লাই করছো, সেরকম কোনো কিছু দরকার পড়বে না। তুমি সরাসরি লাইভ ক্লাসের মধ্যে কমিউনিকেট করতে পারবে, যে ম্যাডাম আরেকবার রিপিট করুন, ম্যাডাম ওটা বুঝতে পারলাম না, স্যার এটা কেন হলো, ম্যাডাম ওটা আরেকবার বলে দিন। এরকম লাইভ ক্লাসের মধ্যে সরাসরি লাইভে রিয়েল টাইম কমিউনিকেট করতে পারবে। এবং নতুন ব্যাচের সিক্রেট কোড বলে কোনো কিছু থাকবে না, অর্থাৎ কোনো রকম গরুর বল হবে না, লিমিটেড স্টুডেন্ট থাকবে। তাই বারবার বলছি প্রত্যেকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, লাইভ ক্লাস ছাড়া কোনো কিছু জানতে পারবে না। বারবার বলছি গ্রুপে কিন্তু কোনো কিছু শেয়ার করা হবে না, গ্রুপে কিচ্ছু জানতে পারবে না। প্রত্যেকে বলবো লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, লাইভ জয়েন করো। আমি এই পর্যন্ত রাখছি, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ক্লাসে আমি নিজে থাকবো 8টা থেকে মোটামুটি 9টা 15 পর্যন্ত অঙ্ক নিয়ে থাকবো। যাদের মনে হচ্ছে অঙ্ক নেই বা অঙ্কের দরকার নেই, তারা 9টা 15 থেকে জয়েন করতে পারো। কিন্তু মনে রেখো এই ব্যাচের মধ্যে তোমার আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশ এই জাতীয় পরীক্ষা পুরোপুরি কভার হবে। আমি আবারও বলছি, এমন কোন ইনস্টিটিউট বা কোনো কোর্স দেখাতে পারবে না যেখানে একসঙ্গে প্রাইমারি টেটও রয়েছে, আপার প্রাইমারি টেট, সায়েন্স এবং আর্টস দুটোই রয়েছে। আমি আবারও বলছি, আমি তোমাকে অনেকগুলো দেখাতে পারবো। আপার প্রাইমারি টেট সায়েন্সের ব্যাচ আলাদা, আপার প্রাইমারি টেট আর্টসের ব্যাচ আলাদা, প্রাইমারি টেটের ব্যাচ আলাদা, সব ক্ষেত্রে দেখাতে পারবো। ইভেন তোমাকে এইভাবে কথাগুলো বলছে যে আপার প্রাইমারি টেটের ব্যাচে ভর্তি হলে সিটেট ফ্রি। আমি নাম বলছি না, কিন্তু এরকমটা শুনেছো তো, যে দেখেছো, মানে এরকম কেউ আছো একটু ইয়েস নো তো জানিও, যে এরকম টাইপের এই ধরনের শুনেছো। আপার প্রাইমারি টেটের ব্যাচে ভর্তি হলে সিটেট ফ্রি, বা প্রাইমারি টেটের ব্যাচে ভর্তি হলে সিটেট পেপার ওয়ান ফ্রি, শুনেছো তো? আমি আবারও বলছি, আগামীকাল সবকিছু জানিয়ে দেওয়া হবে, আগামীকাল সবকিছু জানিয়ে দেওয়া হবে, শুনেছো তো? এবং ওই ব্যাচগুলো রেসপেক্টে তুমি কখনো প্রাইমারি টেটের ব্যাচে ভর্তি হলে আপার প্রাইমারি যেতে পারবে না, কারণ এরকম বহু ছেলে মেয়ের কোয়ালিফিকেশন রয়েছে যে প্রাইমারি আপার প্রাইমারি দুটোতেই বসতে পারবে। তাহলে তার ক্ষেত্রে কি হবে? বা ধরে নাও ছেড়ে দিলাম, তোমার শুধুমাত্র আপার প্রাইমারি টার্গেট, সায়েন্স ধরে নিচ্ছি বা সোশ্যাল সায়েন্স। এবার তুমি যদি ভাবো যে তুমি ধরো পঞ্চায়েতের পরীক্ষায় বসবে, তাহলে সায়েন্স হলে আর্টস জিকে কোথায় পাবে, আর্টস হলে সায়েন্স জিকে কোথায় পাবে, ওদিকে ম্যাথ কোথায় পাবে? যে সায়েন্স হচ্ছে তো ম্যাথ পাচ্ছ, আর্টস হলে ম্যাথ পাবে না। বুঝতে পারলাম? আমি আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গলে খুঁজে পাবে না, খুঁজে পাবে না। আমি তো সবার ঠিকানায় বসে নেই, তবে আমি এটুকু বলতে পারি যে খুব রেয়ার আর বলতে পারবো, রেয়ার বললে কম বলা হবে, খুব রেয়ার আর। লম্বা ডিউরেশনের কোর্স থাকবে, আমি বহু দেখেছি কোর্সের ডিউরেশন এরকম দেয় যে 1 বছর, কিন্তু অ্যাকচুয়ালি কোর্স হচ্ছে 6 মাসের ক্লাস, বাকি 6 মাস তোমাকে রেকর্ড দিচ্ছে। আমরা তোমাকে রেকর্ড স্টাডি মেটেরিয়াল লাইফ টাইম দেবো। আমি এগুলো আগামীকাল ডিটেলসে শেয়ার করে দেবো, একদম A to Z তোমাদের সাথে লিখিত আকারে ডিটেলসে শেয়ার করে দেবো, সেটা নিয়ে কোনো কিছুই নেই। এবং যা যা বলা হবে ঠিক সেরকমই হবে, এবং অতি ধৈর্যের সাথে ক্লাস হবে। কখনো এমন হবে না যে যাই হোক করে সিলেবাস শেষ হচ্ছে। এবং ধরো সিডিপি আজকে ক্লাস করলে, সিডিপি যে ম্যাডাম ক্লাস নিচ্ছেন ইনি রেগুলার ক্লাস নেবেন, মানে পুরো টপিক ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবেন। কিন্তু সিডিপির প্র্যাকটিস ক্লাস আসবে আলাদা, প্র্যাকটিস ক্লাসে অন্য একজন স্যার থাকবেন। আবারও বলছি যে অন্তত একটাই তোমার এই ব্যাচের মধ্যে অন্তত 16 থেকে 17 জন ফ্যাকাল্টি থাকবে, অন্তত 16 থেকে 17 জন। আমি আবারও বলছি যে রেয়ার আর কেস ওয়েস্ট বেঙ্গলে যে তুমি দেখতে পাবে না, কিন্তু তুমি এটাও পাবে না যে আমার সারাক্ষণ ধরে ক্যামেরায় বা ওই হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুকে 1000বার বলে যাচ্ছি এসো ভাই এই দেখো এই হচ্ছে, এই দেখো এই হচ্ছে, কিচ্ছু পাবে না। যা কিছু আমাদের দেখবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে শেয়ার করা হয়েছে। আমি বহু দেখেছি সামান্য একটা 1 মিনিটের কনসেপ্ট বোঝাতে তোমাকে 10 মিনিট একটা ভিডিও দেখিয়ে দিচ্ছে, দিয়ে শেষে গিয়ে বলছে অ্যাকচুয়ালি ব্যাপারটা এইরকম। আমি বহু দেখেছি। এবার এই ফিল করার দায়িত্ব, বাই করার দায়িত্ব সব তোমার, ওটা আমার দায়িত্ব না, ওটা তোমার দায়িত্ব। ফিল করা বা যা কিছু তোমার দায়িত্ব। তো আগামীকাল আবারও বলছি আমি নিজে থাকবো ক্লাসে, কিন্তু অঙ্কের 2টো করে শিডিউল থাকবে, মানে ক্লাস থাকবে প্রত্যেক সপ্তাহে। এই 2টো ক্লাসে 2জন আলাদা ফ্যাকাল্টি থাকবে। আমি মূলত প্র্যাকটিস ক্লাসে থাকবো, কিন্তু রেগুলার ক্লাসে 2জন আলাদা ফ্যাকাল্টি থাকবে, 2জন আলাদা ফ্যাকাল্টি, ঠিক যেরকম বলছি সেরকম, এর এদিক ওদিক হবে না, ঠিক যেমন বলছি ঠিক সেরকম হবে। চলো আমি এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবারও বলছি গ্রুপে কিচ্ছু জানতে হবে, নতুন ব্যাচ সম্পর্কে গ্রুপে জানতে পারবে না,
যা কিছু লাইভ ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তাই অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। আর যদি সম্ভব হয় আর একবার একটু ফিডব্যাক শেয়ার করে দিও, যারা এখনো ফিডব্যাক শেয়ার করোনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিকভাবে কৃতজ্ঞ রইলাম যারা ফিডব্যাক শেয়ার করলে। যারা ফিডব্যাক শেয়ার করলে না তাদের কাছেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ আবারও বলছি তোমরা বা তুমি আছো বলে তাই আমার অস্তিত্ব, আদারওয়াইজ আমার অস্তিত্ব জিরো। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে ভালো থেকো। আগামীকাল রাত 8টায় দেখা হচ্ছে, আমি নিজে থাকবো ক্লাসে। থ্যাংক ইউ, গুড নাইট।